হ্যালো, আসসালামু আলাইকুম। এইচএসসি ২৭ ব্যাচের বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের একদম সম্পূর্ণ ফ্রি একটা ক্লাসে, যে ক্লাসটাতে আমরা কথা বলবো আমাদের এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের যে সিলেবাসটা আছে সেটা নিয়ে, প্লাস আমরা পরবর্তীতে কিভাবে আগাবো, কিভাবে আগালে আমরা এইচএসসি তেও ভালো করব, এডমিশনেও ভালো করব। আমি দেখছি আমার সাথে অনেকেই যুক্ত হয়েছে, তাসনিম যুক্ত হয়েছে, তানিম যুক্ত হয়েছে, তারপর অরূপ যুক্ত হয়েছে, ফারজানা নেওয়াজ, এরপর উম্মে হাবিবা, সামিয়া ইসলাম, হুমায়রা সহ আরো অনেকেই আছো। তোমাদের সবাইকে ভাইয়ার এই ক্লাসটাতে ওয়েলকাম করছি। ঠিক আছে না মিজু? সর্বোচ্চ 90 মিনিট। আরাফাত, কেমন আছো সবাই? এইখানের সবাইকে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট? আমি তোমাদেরকে একটা ছোট পোল দিচ্ছি, হ্যাঁ, পোলে একটু জানাই দিও যে তুমি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট কিনা। যদি তুমি আমাদের পেইড ব্যাচের মানে অনলাইন ব্যাচের স্টুডেন্ট হও, তাহলে ইয়েস এ ভোট দিও, আর না হইলে নোতে ভোট দিও। এই ক্লাসটা একদম সবার জন্য, পেইড ফ্রি সবার জন্য উন্মুক্ত। কেমন? আমি তোমাদেরকে পোলটা এখনই দিয়ে দিচ্ছি। স্বাধীনা, ওকে। তানহা আমাদের সাথে যুক্ত হয়েছে, আরাফাত, সাইম সহ আর অনেকেই আছে। কোন অসুবিধা নেই, শান্তনা, এটা সবার জন্যই উন্মুক্ত। সবার নামই বলবো আছে দিয়ে। আছে ক্লাসে মূলত আমরা স্পেসিফিক কোনো টপিক পড়বো না, রাদার আমরা আমাদের যেই ক্লাসগুলো মানে সামনের দিনগুলো আছে ওইগুলোতে কিভাবে পড়লে অ্যাকচুয়ালি আমরা আসলে এইচএসসি না এডমিশনেও ভালো করতে পারবো সেগুলো নিয়ে কথা বলবো। মিনজু, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। পেইড বেচেরও যারা, তারাও আমার ভাই বোন, পেইড বেচের না যারা, তারাও আমার ভাই বোন। সবার সাথে আজকে আমাদের কথা হবে। সো একটু আমি তোমাদের কাছ থেকে জানতে চাই যে তোমাদের সবার কাছে ইংলিশ ফার্স্ট পেপার কঠিন লাগে না সেকেন্ড পেপার কঠিন লাগে? ফার্স্ট পেপার হলে আমাকে কমেন্টে জানাও 1, সেকেন্ড পেপার হলে কমেন্টে জানাও। আচ্ছা, আমি এইটাও বল দিচ্ছি, বলে আমাকে জানাইও যদি তোমাদের কাছে ফার্স্ট পেপার হয় তাহলে 1, মানে ফার্স্ট পেপার কঠিন লাগলে 1 জানায়ও, সেকেন্ড পেপার কঠিন লাগলে 2 জানায়ও ভাইয়াকে। ঠিক আছে? কোনটা বেশি কঠিন লাগে? অনেকেই আছো পেইড ব্যাচের যে ভাইয়া আমাদের তো এখন এক্সাম, অন্য একটা ক্লাস চলছে, আমরা কি করব? পেইড ব্যাচের যারা আছো তোমরা এই ক্লাসটা না করলেও হবে, মানে এগুলো তোমাদেরকে ভাইয়া অলরেডি ক্লাসে পড়াচ্ছি, পড়াবো, বা এই জিনিসগুলো তোমরা অলরেডি জানো। সো পেইড ব্যাচের যারা আছো তোমাদের এটা আসলে মানে যা এই ক্লাসটা করা ম্যান্ডেটরি না, বাধ্যতামূলক না। যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট না, মানে আমাদের কোর্সে যারা নাই, তাদের জন্য এই ক্লাসটা একটু জরুরি, কারণ তারা এই জিনিসগুলো হয়তো কোনো কারণে মিসও করে ফেলতে পারে। কেমন? আচ্ছা, 81%, মানে অলমোস্ট 80% বলছে যে ভাইয়া আমাদের কাছে ফার্স্ট সেকেন্ড পেপার কঠিন লাগে। তাই? আচ্ছা, আমি কিন্তু এগুলো ক্লাসেরই অংশ, হ্যাঁ, কারণ আমাদের কিন্তু এই যে ক্লাসের সেকেন্ড পার্টে আমরা পরবর্তী গাইডলাইনটা নিয়ে কথা বলবো। সেকেন্ড পেপার কঠিন লাগে 80% স্টুডেন্ট বলেছে। অন্তর সবাইকে একটা মানে অবাক করার বিষয় বলি, এই যে আজকের ক্লাসে মনে করো যে 100%-এর ঘর যদি এটা হয়, এতজন মানে এই কয়জন শুধু বলছে যে ফার্স্ট পেপার কঠিন লাগে, আর এই কয়জন একদম এতগুলা স্টুডেন্ট বলছে যে ভাই আমার সেকেন্ড পেপার কঠিন লাগে। সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার, তোমরা বিশ্বাস করো আর না করো, এইচএসসির সিলেবাসটা এমন যে তোমার এইচএসসি তে যদি পড়াশোনা করো, অ্যাকচুয়ালি পড়াশোনা করো, তাহলে ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ার টেস্ট পরীক্ষার আগে গিয়ে তোমার মাঝে এই রিয়েলাইজেশনটা, মানে এটা উল্টা হয়ে যাবে। মানে 80% স্টুডেন্ট বলবে ফার্স্ট পেপার কঠিন, 20% স্টুডেন্ট বলবে ফার্স্ট পেপার সহজ। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে এইচএসসির সিলেবাসে ইংলিশ সেকেন্ড পেপারের তুলনায় ফার্স্ট পেপার আসলেও কঠিন। কেন কঠিন এগুলো আমি তোমাকে একটু পরে বুঝিয়ে দিব। কেন চাইলেই খুব সহজেই, মানে তুমি যদি ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা মিলিয়ে তো নম্বর দেয়। সো আফসানা এটা মেইনলি ইংলিশ এইচএসসি 27-এর জন্য ভাইয়া। আচ্ছা, পরীক্ষাতে এইচএসসি
সরি ইংলিশ ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার দুইটা মিলিয়েই নাম্বার দেয়। তো এই দুইটা মিলিয়ে মানে নাম্বার দেয় হচ্ছে এ প্লাসটা দেখি আমরা এটা দিয়ে, তুমি ইংলিশ সেকেন্ড পেপার দিয়ে ফার্স্ট পেপারের গ্যাপটা কভার করতে পারবা, বিশ্বাস করো আর নাই করো। রিফা এইটা মেইনলি এইচএসসি 27 ব্যাচের, যদি তোমরা চাও করতে পারো, মানে লস তাই, খুব বেশি লাভ নাই, মাঝামাঝি আর কি। আচ্ছা, আমি কেন এই কথাগুলো বলছি যে ভাইয়া ইংলিশ ফার্স্ট পেপার সহজ তুলনামূলক, সরি কঠিন তুলনামূলকভাবে সেকেন্ড পেপারের ব্যাপারে তুলনায়, এগুলো আমি এখনই তোমাকে বুঝিয়ে বলছি, কেমন? তো সবাইকে আরো একবার আমাদের এই আজকের ক্লাসটাতে ওয়েলকাম করছি, যে ক্লাসে আমরা ইংলিশের সিলেবাসটা এক্সপ্লেইন করব, প্লাস হচ্ছে আমাদের পরবর্তী গাইডলাইনটা কি সেই বিষয়ে আমরা কথা বলবো। আমি যদি একদম ইংলিশ ফার্স্ট পেপারের সিলেবাসটাতে যাই, আমাদের ফার্স্ট পেপারের সিলেবাসটা একটু দেখো। আবারও বলতেছি, তুমি যদি তোমার সিলেবাসটা সম্পর্কে ভালো ধারণা না রাখো, নিলয়, তানজিয়া, জেমি, আই রিপিট, তুমি যদি তোমার ইংলিশের সিলেবাসটা সম্পর্কে ভালো ধারণা না রাখো, তুমি অ্যাকচুয়ালি বুঝবা না যে মানে গন্তব্যহীন একটা নৌকা বা মাঝির মতো, যে আমি কোথায় গিয়ে নৌকাটা ভিড়াবো, এরকম। সো মনে করো যে তুমি একটা সিন প্যাসেজ পড়তেছো, ওই সিন প্যাসেজ থেকে কি কি বাদ দিতে হবে, কি কি ধরতে হবে, এটার জন্য হলেও তোমার কি সিলেবাসটা জানা জরুরি। সো সিলেবাসটা ম্যান্ডেটরি, 100% তোমার সিলেবাসটা লাগবে, এটা ছাড়া মানে আগাইতে পারবা না। তোমার ইংলিশ ফার্স্ট পেপারে টোটাল সিন আসবে 3টা, টোটাল 3টা সিন আসবে। মানে সিন মানে কি, টেক্সট বুক থেকে, মেইন বই থেকে সরাসরি প্যাসেজ থাকবে 3টা, ঠিক আছে শামিম? মেইন বই থেকে সরাসরি প্যাসেজ থাকবে কয়টা? 3টা। তার মধ্যে প্রথম যে প্যাসেজটা আছে সেটা থেকে এমসিকিউ এবং শর্ট আনসার কোয়েশ্চেনের উত্তর করতে হবে। মানে এটা হচ্ছে শর্ট কোয়েশ্চেন, মেইনলি সহজ ভাষায়। আমি আস্তে আস্তে বলবো যে কোন জায়গাতে তুমি ধাক্কা খাবা। এগুলো যদি এখন থেকে কাজ করতে পারো, আমি গ্যারান্টি দিচ্ছি তুমি ইংলিশে এ প্লাস পাবাই। এটা আমি আমার পেইড ব্যাচের স্টুডেন্টকেও বলছি যে সিন প্যাসেজ 1 থেকে যে এমসিকিউ আসবে, শর্ট কোয়েশ্চেন আসবে, এমসিকিউ তোমার কাছে সহজ লাগবে, একটা জায়গায় নাম্বারটা কম পাবা তোমরা, সেটা হচ্ছে ভোকাবুলারি। এমসিকিউ তে মনে করো যে তোমার 5টা এমসিকিউ যদি পরীক্ষায় আসে, তার মধ্যে 2টা বা 3টা নরমাল প্রশ্ন আসবে, আর বাকি 2-3টা তোমার হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম জানতে চাইবে। সো যে কোন, সামিয়া বলছে ভাইয়া কোন প্যাসেজ? যে কোনো প্যাসেজ হইতে পারে ভাইয়া এটা। সো পরীক্ষায় তোমার যে সিন প্যাসেজ আছে, সিন প্যাসেজ বলতে মেইন বই থেকে দেওয়া প্যাসেজ, গল্প, ওই গল্পের যে এমসিকিউ গুলো আসবে এগুলো সহজেই পারবা, জাস্ট 2টা প্রশ্নের উত্তর দিতে গেলে আটকে যাবে। সেটা হচ্ছে তোমাকে যখন বলবে যে এই শব্দটার সিনোনিম কি, এই শব্দটা দ্বারা কি বোঝায়, এটার মিনিং কি, ওই জায়গাটাতে। সো তুমি যদি আসলেও এইচএসসি তে ভালো নম্বর নিশ্চিত করতে চাও, তোমাকে অবশ্যই প্রত্যেকটা প্যাসেজের অপরিচিত যত শব্দ আছে, থ্যাংক ইউ হৃদয়, প্রত্যেকটা প্যাসেজের অপরিচিত যত শব্দ থাকবে সেগুলো ভালোভাবে শিখে ফেলতে হবে, ঠিক আছে? আমি আমার পেইড ব্যাচের যে স্টুডেন্ট আছে, ওরা তোমাদের সাথে অলরেডি কমেন্ট বক্সে আছে, বা এইচএসসি 27 স্টার স্টুডেন্টস এই গ্রুপটাতে গেলেও তোমরা পাবা। ওদেরকে আমি অলরেডি আমার প্রত্যেকটা প্যাসেজ এমন ভাবে পড়াই যে ওই প্যাসেজে যাতে মানে একটা শব্দ অপরিচিত না থাকে। আমি প্রত্যেকটা শব্দ অর্থ ব্র্যাকেটে বাংলাটাও নিয়ে আসি। আবার আমাদের যে মাস্টার বুক আছে, পিডিএফ আছে, সেগুলো তো সামিয়া এই অর্থগুলো দেওয়া আছে, সো দ্যাট তোমার এই এমসিকিউ তে নাম্বারটা না ছুটে যায়। সেকেন্ড যে ব্যাপারটা, সিন প্যাসেজ 1 থেকে মানে প্রথম প্যাসেজটা থেকে শর্ট কোয়েশ্চেন আসবে। তোমার কাছে এটা ভাবতে খুবই অবাক লাগতে পারে, শর্ট কোয়েশ্চেনের 10 নম্বরের মধ্যে তোমরা, মানে আমার বিশ্বাস তোমরা প্রচন্ড মেধাবী, প্রচন্ড ব্রিলিয়ান্ট, বাট বেশিরভাগই 4 নম্বরের বেশি পাওয়ার মতো না। মানে শর্ট কোয়েশ্চেনটা তুমি ছোটবেলায় যেভাবে পড়ে আসছো, আই মিন এসএসসি তেও যেভাবে পড়ে আসছো, বিলিভ মি ভাইয়া, আমি তোমাকে ভয় দেখাইতেছি না, আমি ভয় দেখিও লাভও নাই, আমার তো কোনো লাভ নাই, বিশ্বাস করো এসএসসি স্টাইলের না। শর্ট কোয়েশ্চেনের উত্তর করতে গেলে স্টুডেন্ট অনেক আটকে যায়, তোমার এইটাতে নাম্বার অনেক কম আসবে। এই শর্ট কোয়েশ্চেন যে টপিকটা আছে এটাতে নাম্বার অনেক কম আসবে ভাইয়া। আমি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব যে এখন থেকে শর্ট কোয়েশ্চেন বেশি বেশি প্র্যাকটিস করো। মনে করো তুমি ইউনিট 1 এর
লেসন 4 পড়তেছো, এটার প্রথম কাজ হবে সবগুলো ভোকাবুলারি ভালোভাবে শিখা, অবশ্যই এটা থেকে শর্ট কোয়েশ্চেন প্র্যাকটিস করা। যেমনটা আমি যদি কোনো একটা লেসন পড়াই, আমি ট্রাই করি যে আমার স্টুডেন্টদেরকে আমাদের যে প্রাইভেট গ্রুপটা থাকে সেখানে হোমওয়ার্ক দেওয়ার। ঠিক আছে? আচ্ছা, সো আমি বারবার তোমাদেরকে সতর্ক করতেছি, তুমি যদি এখন থেকে ইংলিশটা খুব বেশি পড়ার দরকার নাই, তুমি জাস্ট একটা রুটিন করো যে তোমার টোটাল লেসন কয়টা আছে, ইংলিশ সেকেন্ড পেপারে টোটাল টপিক কয়টা আছে। আমার কথা হচ্ছে শেষ মুহূর্তে গিয়ে প্রেশার নিব না, ইংলিশটা শেষ মুহূর্তে পড়ার সাবজেক্ট না ভাইয়া। এইচএসসি 25-এ তোমরা রুটিনটা দেখে, সরি রেজাল্ট দেখেছো যে এইখানে ইংলিশে সবচেয়ে বেশি ফেল করছে, কমন সাবজেক্টের মধ্যে সবচেয়ে বেশি ফেল করছে ইংলিশে। কারণ কি? কারণ অন্যতম কারণ হচ্ছে স্টুডেন্টরা সাজেশন নির্ভর হয়ে যায়। এই যে অনেকে অলরেডি কমেন্টে সাজেশনের কথা বলতেছে, স্টুডেন্টরা সাজেশন নির্ভর হয়। ভাই সাজেশন যখন দেওয়ার দিব, তুমি যদি সাজেশন দিয়ে এখনই পড়া শুরু করো, তাহলে যে ইস্যুটা হবে, কোনো কারণে যদি সাজেশনের বাইরে আসে প্রশ্ন, তখন তো এটা উত্তর করতে পারবে না। রাদার এখন যেহেতু সময় আছে, আমরা এখন পারভেজ একটু বেশি করে পড়ি, তারপর আস্তে আস্তে সাজেশন নির্ভর হব। ঠিক আছে? তো তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, তোমরা প্লিজ শর্ট কোয়েশ্চেনটাতে ভালোভাবে ফোকাস করো। তারপর এইগুলো প্রথম প্যাসেজটা, দ্বিতীয় প্যাসেজটা থেকে, আচ্ছা শর্ট কোয়েশ্চেনের জন্য 2 নাম্বার করে 10 নাম্বার, দ্বিতীয় প্যাসেজটা থেকে ফ্লো চার্ট বা ইনফরমেশন ট্রান্সফারের উত্তর করতে হবে, এটার জন্য 10 নাম্বার। বিশ্বাস করো না করো, স্টুডেন্টরা ফ্লো চার্টকে অনেক ভয় পায়, ফ্লো চার্টকে অনেক ভয় পায় যে ভাই এটা কি, কিভাবে লেখে, ইত্যাদি ইত্যাদি। ফ্লো চার্টের মতো সহজ টপিক হইতে পারে না। এই যে 10 নাম্বার আছে, চোখ বন্ধ করে তুমি চাইলে এই 10 নাম্বার উঠাইতে পারো। ট্রাস্ট মি, আমি গত মাসে একটা ফ্রি এরকম ক্লাস নিয়েছিলাম যেখানে আমি ফ্লো চার্টটা পড়িয়েছি। আমি জানি না আজকের ক্লাসের কেউ সেখানে আছো কিনা। সো ফ্লো চার্টটা তোমার কাছে, ইনফরমেশন ট্রান্সফার তো একদম পানি ভাত, একদম সহজ, হুবহু টেক্সট বই মানে প্যাসেজ থেকে সুন্দর করে দিতে পারবা। বাট ফ্লো চার্টের কথা যেটা বলি, এটা স্টুডেন্ট ভয় পায়। বিশ্বাস করো, আমার বিশ্বাস যে গত মাসের ক্লাসটা আমার করেছিলাম ফ্রি ক্লাসটা, আমি ওই একটা ক্লাসে আমার মনে হয় তোমাকে ফ্লো চার্ট 10 নাম্বার নিশ্চিত করতে পারছি। যদি তুমি জাস্ট প্র্যাকটিস করো তাহলেই হবে। ঠিক আছে? টাইম ক্লাসটা করেছিলে। সো ফ্লো চার্ট এই যে টপিকটা আছে, এটা থেকে চাইলেই তুমি ইজিলি 10 নম্বর উঠাইতে পারো। সো আমি বলবো না এটা ভয় পাওয়ার মতো একটা টপিক। আচ্ছা অনেকেই আছে, লিমা আছে, মাহিম আছে, শুভ আছে, ইসরাচো, আর অনেকে আছে। ইয়েস ফাতেমা, ফ্লো চার্ট অনেক সহজ। সো এটার দায়িত্ব আমার যারা পেইড ব্যাচ স্টুডেন্ট এখানে আছো তাদেরকে এখানেও বলতেছি, ক্লাসেও বলি, ফ্লো চার্ট নিয়ে ভয় পায় না। এটা কিভাবে 10 নাম্বার নিশ্চিত করানো যায়, এটা আমার দায়িত্ব। দেখো আমি তোমাকে শর্ট কোয়েশ্চেনটা বলছি যে এটাতে ভয় পাওয়ার মতো একটা টপিক, অ্যাকচুয়ালি এটাতে ভয় পাওয়ার মতো টপিক মানে হচ্ছে এটাতে এখন থেকেই সিরিয়াসলি পড়তে হবে। কিন্তু ফ্লো চার্ট এটা ভয় পাওয়ার মতো টপিক না, এটা তুমি ভাইয়ের সাথে জাস্ট প্যাসেজটা ভালো করে বুঝলেই হবে, ইজিলি করতে পারবা। ঠিক আছে? সো আফরিন, ফ্লো চার্ট বা ইনফরমেশন ট্রান্সফার একদমই ভয় পাওয়ার দরকার নাই। আমি তোমাদেরকে এটার 10 নাম্বার নিশ্চিত করে দিব, এটার দায়িত্ব আমার। জাস্ট প্যাসেজটা বুঝতে হবে। সো সেকেন্ড সিন প্যাসেজ থেকে ফ্লো চার্ট বা ইনফরমেশন ট্রান্সফারের উত্তর দিতে হবে। এবার আসি 3 নাম্বার সিন প্যাসেজটাতে, সামারি রাইটিং। এইটাতে স্টুডেন্ট প্যারা খায়, সত্যি কথা। তোমাকে স্কুলে থাকতে শিখাইছে যে একটা প্যাসেজের প্রথম লাইনটা দাও, মাঝ থেকে 2টা লাইন দাও, শেষ থেকে 2টা লাইন দাও, শেষ সামারি। না, এইচএসসি তে সব চলে না ভাই। সামারিটাতে অ্যাকচুয়ালি তুমি একটা প্যাসেজ বুঝে ওই প্যাসেজের সামারিটা লিখতে হবে, ওই প্যাসেজের সামারিটা অ্যাকচুয়ালি বুঝে তোমাকে লিখতে হবে। ঠিক আছে? উমেতে হেল্প করবো, সমস্যা নাই। সো এই সামারি রাইটিং যে টপিকটা আছে, এই টপিকটার কথা আমি আবারও বলতেছি, এই টপিকটা তোমার ওই যে শর্ট কোয়েশ্চেনের মতো। এবার আসো, আমি কোন কোন টপিকটাকে একটু কঠিন বললাম, এইটা আর এইটা কেন, এবার দেখো এই দুইটার মধ্যে একটা কমন প্যাটার্ন আছে, এই দুইটার মধ্যে একটা কমন প্যাটার্ন আছে। প্যাটার্নটা কোথায় হুমায়রা? শর্ট কোয়েশ্চেনে কি আসে, তোমাকে একটা প্রশ্ন দেয়, প্রশ্নের ইনফরমেশনটা বা তথ্যটা শিহাব তুমি কোত্থেকে বের পাবা, প্যাসেজে গেলে পাবা। ফর এক্সাম্পল শিহাব, আমরা জুলাই আপরাইজিং ইউনিট লেসনটা এখন পড়তেছি আমাদের পেইড ব্যাচে।
তো ওইখানে বললো যে তুমি মনসুন রেভলিউশন বলতে কি বুঝো, দেখো ভালো করে বুঝো। বা বাংলাদেশ 2.0 এই কথাটা আমাদের ইউনিট 4 এর লেসন 1 এ আছে, খুব ভালো করে শোনো। বাংলাদেশ 2.0 মুস্তাফিজুর এটা পাওয়া যাবে না। বাংলাদেশ 2.0 এই কথাটা আমাদের ইউনিট 4 এর লেসন 1 এ আছে। এখন পরীক্ষায় আসবে না যে বাংলাদেশ 2.0 এটা কোথায় আছে, পরীক্ষায় আসবে যে মানে হোয়াট ডু ইউ মিন বাই বাংলাদেশ 2.0, বাংলাদেশ 2.0 বলতে তুমি কি বুঝো, ঠিক আছে? তাহলে বাংলাদেশ 2.0 বলতে তুমি হয়তো একটা জিনিস জানো যে নতুন একটা বাংলাদেশের সূচনা হয়েছে ইত্যাদি ইত্যাদি, বা 1971 এর স্বাধীনের পর যে সমস্যাগুলো হয়েছে এগুলো আবার মানে ঢেলে সাজানো হচ্ছে, এরকম বাংলায় হচ্ছে তুমি নিজে বুঝো। বাট ভাই এটা তো আমি বাংলায় লিখতে পারবো না পরীক্ষায়, এটা আমাকে ইংরেজিতে উত্তর করতে হবে। তার মানে নিজ থেকে 2-3টা সেন্টেন্স লেখার যোগ্যতা তোমার আমার থাকা লাগবে। বুঝাইতে পারলাম আরাফাত? নিজ থেকে তোমার আমার লেখার যোগ্যতাটা অর্জন করতে হবে। তো নিজ থেকে যদি তুমি 3টা সেন্টেন্স লিখতে পারো, ওই জায়গায় মানে ধরো 3টা সেন্টেন্সে একটা শর্ট কোয়েশ্চেন উত্তর দিলা, বা 2টা সেন্টেন্সে একটা শর্ট কোয়েশ্চেন উত্তর দিলা, তো সামারির ক্ষেত্রে সেটা 5 সেন্টেন্সে লিখতে হবে। তার মানে আলটিমেটলি সামারি বলি আর হচ্ছে শর্ট কোয়েশ্চেন বলি এগুলো নিজ থেকে বানিয়ে লিখতে হয়, আর ইংরেজিতে আমরা নিজ থেকে বানিয়ে লিখতে পারি না বলে এই প্যারাটা খাই। এজন্য বলছি যে শর্ট কোয়েশ্চেন আর সামারি দুইটাই তোমার জন্য কঠিন মনে হইতে পারে, এই দুইটাকে শুরু থেকেই ফোকাস করো। মানে বুদ্ধিমান যারা, মেধাবী যারা, যারা একটু স্ট্র্যাটেজিক ওয়েতে আগায়, ওরা হচ্ছে সবকিছু পড়ে না, বা যেটা সহজ লাগে ভালো লাগে পড়তে এইটাই সবসময় পড়ে, ব্যাপারটা ওইরকম না। ওরা কি করে খাতিজা, ওরা এই যে দুর্বল যে পয়েন্ট গুলো আছে, জায়গাগুলো আছে, সেগুলোতে শুরু থেকে ফোকাস করে। শায়লা তোমার এখানে নেটওয়ার্ক ইস্যু বা কোনো একটা সমস্যা হইতে পারে, বাকিটা ঠিকঠাক শুনতেছে। আচ্ছা এবার আসো উইথ ক্লু এবং উইদাউট ক্লু, এই দুইটার জন্য, এই দুইটা সত্যি কথা বলতে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এই দুইটা পেপারেই তুমি যদি ভালো করতে চাও একটা টেকনিক ফলো করলেই যথেষ্ট, জাস্ট একটা টেকনিক, একটা টোটকা। সেটা কি জানো? আমি আমার স্টুডেন্টদেরকে অলওয়েজ যেটা বলি, তুমি যত বেশি ভোকাবুলারি জানবা, যত বেশি ওয়ার্ড মিনিং জানবা, তোমার জন্য ইংলিশ তত বেশি সহজ হবে। মনে করো তুমি একটা কোনো টপিক পারো না, মনে করো তুমি কোন একটা রুল জানো না, বাট তুমি জাস্ট ওই সেন্টেন্সটা বুঝতেছো, ওই প্যাসেজটা বুঝতেছো বলে তুমি ইজিলি উত্তর করতে পারবা। তো তুমি যদি ভাইয়া ভোকাবুলারি জানা থাকে, তুমি ইজিলি পুরো ইংলিশটাকে নিজের কবজায় আয়ত্তে নিয়ে আসতে পারবা, আমি গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে? সো এই জায়গায় উইথ ক্লু উইদাউট ক্লু এর জন্য ভোকাবুলারি অনেক বেশি ম্যাটার করে, প্লাস হচ্ছে তোমার প্র্যাকটিস করতে হবে একটু বেশি বেশি, আর বুঝে বুঝে। প্র্যাকটিসের ক্ষেত্রে অলওয়েজ এক্সপ্লেনেশন সহ প্র্যাকটিস করতে হবে, মানে ব্যাখ্যা সহ প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? সো উইথ ক্লু এর জন্য 5 নম্বর, উইদাউট ক্লু এর জন্য 10 নম্বর। এবার আসো রিয়ারেঞ্জ, এটা ভয় পাওয়ার কোনো বিষয় না, এটা আমি ইজিলি তোমাদেরকে শিখাইতে পারবো। কোনো কারণে যদি কমন না আসে কিভাবে উত্তর করবা, এটা ইজি, এটা নিয়ে ভয় পাইতে হবে না। বাট উইথ ক্লু উইদাউট ক্লু নিয়ে অনেক প্যারা খাবে স্টুডেন্টরা, সো এটা নিয়ে মানে কাজ করা উচিত। সো ইংলিশ ফার্স্ট পেপারের এতটুকুর মধ্যে এমসিকিউর জাস্ট ভোকাবুলারি অংশটা নিয়ে কাজ করতে হবে আমাদের এখন থেকেই। তারপর শর্ট কোয়েশ্চেন, এটা নিয়ে অবশ্যই সিরিয়াসলি কাজ করতে হবে। সামারি রাইটিং অবশ্যই এখন থেকেই প্র্যাকটিস করতে হবে। এই যে দেখো নার্গিস অলরেডি বলছে ভাইয়া উইদাউট ক্লু অনেক কঠিন লাগে, যেটা বলছিলাম। ফ্লো চার্ট খুব বেশি প্যারা খাবা না, উইথ ক্লু উইদাউট ক্লু এটাতে অনেক প্যারা খাবা, এটাতে খুব বেশি সময় দিতে হবে। রিঅ্যারেঞ্জিং এ খুব বেশি একটা প্যারা খাবা না, ঠিক আছে? সো যেমন আমরা আমাদের পেইড ব্যাচের ক্লাসে যে স্টুডেন্ট আছো তোমরা আমার চেয়ে ভালো জানো, আমাদের ক্লাসগুলোতে আমরা এই যে এমসিকিউর ক্ষেত্রে ভোকাবুলারি সমস্যাটার সমাধানটা বললাম, শর্ট কোয়েশ্চেন, ফ্লো চার্ট, সামারি, এগুলোর উপর আলাদা ক্লাস আছে। এই মাসেও আমরা সামারি আর থিমের উপর ক্লাস একটা রেখেছি, একটু পরে আসতেছি ওই ব্যাপারটাতে। সো এই গেল আমাদের এই ব্যাপারগুলো। এবার আসো রাইটিং পার্ট। দেখো আমি এখানে যে শর্ট কোয়েশ্চেনের কথা বলছি যেটা তোমার জন্য কঠিন লাগতে পারে, প্লাস এখানে যে সামারির কথা বলছি যেটা তোমার কঠিন লাগবে, আসলেও সেম ব্যাপার হচ্ছে ভাই শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে। মানে তুমি যদি একটা সামারি লিখতে পারো, তুমি যদি মানে শর্ট কোয়েশ্চেন নিচ থেকে 2-3টা সেন্টেন্স বানায় লিখতে পারো, তার মানে কি তোমার
নিজ থেকে বানিয়ে লেখার যোগ্যতাটা আছে, রাইট? তুমি যদি নিজ থেকে বানিয়ে ইংরেজি লিখতে পারো, ভুল না হয়, তার মানে তুমি নিজ থেকে প্যারাগ্রাফ লিখতে পারবা, নিজ থেকে কমপ্লিটিং স্টোরি লিখতে পারবা, ইনফর্মাল লেটার বা ইমেল লিখতে পারবা, গ্রাফ চার্ট লিখতে পারবা। মানে এগুলো তখন তুমি নিজ থেকে এমনিতেই লিখতে পারবা। মনে রাখবা যে তুমি এগুলো আসলে মুখস্থ করে পারবা না। এইচএসসি তে আমার পার্সোনাল অপিনিয়ন বা অনেক টিচাররাও সেম কথা বলবে, দেখবা যে মনীষা তোমার এইচএসসির সিলেবাসটা অনেক বড়, সময়টা একদমই ছোট। তো এই অল্প সময়ে তোমার গ্রুপ সাবজেক্ট আছে, তোমার অন্যান্য অনেক মানে পড়াশোনা আছে, এগুলোর মাঝে এত এত জিনিস মুখস্থ করা অনেক টাফ। সো ইন দ্যাট কেস তোমাকে এই যে তুমি যদি নিজ থেকে বানিয়ে এগুলো লিখতে পারো, ওই যে এর আগের যে সামারির কথা বলেছি বা শর্ট কোয়েশ্চেনের কথা বলেছি, সেগুলো এমনিতেই পারবা। ঠিক আছে? যেমন আমি এইচএসসি 26 ব্যাচকে প্রমিস করেছিলাম যে ভাইয়া আমি তোমাদেরকে মানে এগুলো নিজ থেকে বানায় লেখা শিখাবো। 26 ব্যাচকে আমি এই প্রমিসটা করেছি। ঠিক আছে? এগুলো ওদেরকে আমি শুরু করব এই যে নভেম্বরে শুরু করার কথা, এটা আমরা নভেম্বরে শুরু করব। সো সেম প্রমিসটা আমি 27 ব্যাচকে করেছি যে তোমরা এই মুখস্থের যে অংশটা আছে এটা নিজ থেকে বানায় লিখতে পারবা, শিখতে হবে না। এটা লিখতে পারা মানে শর্ট কোয়েশ্চেন নিজ থেকে লিখতে পারবা, সামারি নিজ থেকে লিখতে পারবা। সো এটা নিয়ে প্যারা খায়ও না, আমি অলরেডি এই প্রমিসটা করেছি 26 ব্যাচে। সেম প্রমিস 27 ব্যাচে আমি বলতেছি, সবাইকে না, মানে চাইলেও তো আমি সবাইকে ওই ক্লাসগুলো দিতে পারবো না। যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট আছে বা কোর্সের স্টুডেন্ট আছে তাদেরকে আমরা এই জিনিসগুলো অফার করবো ইনশাআল্লাহ। সো এই গেল রাইটিং পার্ট। প্যারাগ্রাফের জন্য 10 নাম্বার, কমপ্লিটিং স্টোরির জন্য 7 নাম্বার। স্টুডেন্টরা কমপ্লিটিং স্টোরিতে অনেক প্যারা খায়, কেননা রিসেন্ট টাইমে কমপ্লিটিং স্টোরি গুলো ক্রিয়েটিভ আসতেছে। নরমালি কমপ্লিটিং স্টোরি আসতো ট্রেডিশনাল, অর্থাৎ ছোটবেলা থেকে আমরা যেই গল্পগুলো পড়ে এসেছি সেগুলো থেকে আসতো নরমালি। এইচএসসির প্রশ্নের প্যাটার্ন আস্তে আস্তে অনেক বেশি অ্যাডভান্সড হইতেছে, এখন ক্রিয়েটিভ প্রশ্ন আসে, মানে নিজ থেকে একটা গল্প দিবে, মানে ওনারা একটা গল্প দিবে, এই গল্পটা তুমি নিজ থেকে বানায় শেষ করবা। মনে করো জাস্ট আমি একটা গল্প দিলাম যে আজ নওশিন কলেজে যাওয়ার সময় এক ব্যাগ টাকা কুড়িয়ে পেল, এতটুকু দিলাম। পরেরটুকু তোমাকে সুন্দর করে নিজ থেকে বানিয়ে লিখতে হবে। ঠিক আছে মেহেদি? দিব ইনশাল্লাহ। তো এখন কমপ্লিটিং স্টোরি আসে ক্রিয়েটিভ। তো আলটিমেটলি নিজ থেকে বানিয়ে লেখার বিকল্প নাই। আই রিপিট, নিজ থেকে বানিয়ে লেখার বিকল্প নাই। আচ্ছা, ইনফর্মাল লেটার, ইমেল পারবা ইনশাআল্লাহ। গ্রাফ চার্ট অনেক সহজ। গ্রাফ চার্টের ক্ষেত্রে একটা গ্রাফ বা একটা চার্ট শিখলে, মানে একটা গ্রাফ চার্ট শিখলে লাইফে আর কোন গ্রাফ চার্ট শিখতে হবে না। মানে এমন না যে ওই যে আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়ে সব অ্যাপ্লিকেশন, ব্যাপারটা এমন না। মানে একটা গ্রাফ যদি তুমি স্ট্রাকচারটা বুঝে বুঝে শিখতে পারো, লাইফে কোনোদিন গ্রাফ চার্ট শিখতে পারবা, শিখা লাগবে না। তুমি মিনিমাম 8-9 নাম্বার পাবা, 10-এ মিনিমাম 8 থেকে 9 নম্বর পাবা। ঠিক আছে? আচ্ছা অরূপ, সো গ্রাফ চার্টটা নিয়ে প্যারা নাই। প্যারাটা তোমরা যেটা খাবা সেটা হচ্ছে এই টপিকটা, এটাকে সহজ ভাষায় বলা হয় থিম রাইটিং। এইটার সাথে স্টুডেন্টরা একদমই পরিচিত না, কারণ তুমি আমি আমরা ছোটবেলা থেকে সামারি নামটা শুনে আসছি। সামারি কি আমরা দেখে এসেছি, তাই না? আমরা সামারির ব্যাপারে কথা শুনে আসছি, কিন্তু এই যে থিম রাইটিং, থিম ব্যাপারটা কি, এটার সাথে আমরা পরিচিত না, যার কারণে স্টুডেন্টরা এই থিমে বেশি প্যারা খায়, থিমে নাম্বারটা কম পায়, অথচ থিমে 8 নম্বর, এটা কিন্তু কম না। ঠিক আছে? সো থিমের উপর আমরা বেসিক ক্লাস নিয়েছিলাম আমাদের অনলাইন ব্যাচে, জাস্ট বেসিক একটা থিম জিনিসটা কি ইত্যাদি ইত্যাদি। স্টুডেন্ট বলছে ভাই আমাদের আরো অ্যাডভান্স ক্লাস লাগবে। সো এই মাসে আমরা থিম রাইটিং এর উপর আরো একটা ক্লাস দিয়েছি। ঠিক আছে? আমাদের পেইড ব্যাচটাতে। আর যারা আছো এখানে ফ্রি, মানে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট না, তোমাদের উদ্দেশ্যে বলি ভাইয়া, এই থিম রাইটিংটাতে তোমরা অনেক প্যারা খাবা। সো আগে থেকে প্রিপারেশন নাও। তোমার কাছে মনে হইতে পারে ভাইয়া যে আমি কিভাবে প্রিপারেশন নিব বা এগুলো আসলে দরকার আছে কিনা, আপনি কি এগুলো শুধু পেইড ব্যাচের স্টুডেন্টের কথা বলতেছেন? আমি কিন্তু পেইড ব্যাচের কথা বলতেছি না ভাইয়া, মানে কোর্সের কথা বলতেছি না, আমি ইন জেনারেল বলতেছি যে তুমি এখন থেকেই এগুলোতে বেশি ফোকাস করো, তোমার এই জায়গায় আটকাইতে পারো। কেন, কিভাবে বলতেছি? বিগত বছরগুলোতে পড়ানোর সময় স্টুডেন্টদেরকে লাস্ট মোমেন্টে এসে যেই টপিকগুলো নিয়ে কান্নাকাটি করতে দেখছি, বা এখানে অনেকেই 26 ব্যাচের তোমাদের বড় ভাইয়া পুরা আছে, ওনাদেরকে জিজ্ঞেস করতে পারো। থ্যাংক ইউ মুস্তাফিজ। ওনাদেরকে ভাইয়া জিজ্ঞেস করতে পারো যে আপু বা ভাইয়া
দুর্জয় ভাই যে কথাগুলো বলতেছে এগুলো অ্যাকচুয়ালি কি সঠিক না ভুল, বা তোমার পরিচিত কেউ না কেউ তো তোমাদের ইমিডিয়েট সিনিয়র ভাইয়া আছে কলেজের সেকেন্ড ইয়ারে পড়ে, ওনাদেরকে জিজ্ঞেস করো, ওনারাই তোমাকে বলবে যে আমি যে টপিক গুলো কঠিন বলতেছি যেগুলোতে তুমি আটকাতে পারো অ্যাকচুয়ালি এগুলো কঠিন কিনা। আই রিপিট, আমার তোমাকে ভয় দেখানোর উদ্দেশ্য না, নর্মালি তো আমরা মোটিভেশন দেই। এই ক্লাসটা খুবই সিরিয়াস, এই জন্য আমি মানে নাম্বার ওয়ান, তোমরা সিরিয়াস স্টুডেন্ট, সিরিয়াস না হলে তুমি এই ক্লাসটাতে আসতা না। সিরিয়াস না হলে আজকে ক্লাসের টাইটেলটা কি ছিল, যে আমরা সিলেবাসটা বুঝবো এবং পরবর্তীতে কিভাবে আগাবো সেটা নিয়ে কথা বলছি। নাহিদ, সো আচ্ছা হ্যাঁ নাহিদ আমার অনেক আগের স্টুডেন্ট, তো নাহিদও বলতে পারবে ভালো। আচ্ছা, তো আমার এই ক্লাসটা সিরিয়াস একটা ক্লাস, বা এই ক্লাসে আমরা সিরিয়াস কথাবার্তা বলবো, তোমরা সিরিয়াস স্টুডেন্ট বলেই এই ক্লাসে এসেছো, ঠিক আছে? তোমরা সিরিয়াস স্টুডেন্ট বলেই এই ক্লাসটাতে এসেছো। সো থ্যাংক ইউ সো মাচ, তোমরা আসছো। সো আমি যেই কথাগুলো বলতেছি ভাইয়া এগুলো মানে একদম সবার জন্য বলতেছি, সবার জন্য বলতেছি, কেমন? সো থিম রাইটিংটা নিয়ে তোমরা প্যারা খাইতে পারো, ওকে? সো আমি যদি একটু মানে বলি যে ওভারঅল তোমার ফ্রি হ্যান্ড রাইটিংটা ভালো করা দরকার। ফ্রি হ্যান্ড রাইটিং মানে নিজ থেকে বানিয়ে লিখতে পারা, এইটা যদি তুমি ভালো করতে না পারো রাইটিং পার্টেও, আচ্ছা তোমরা আমাকে একটা মিনিট টাইম দাও। সো তোমরা এইটা যদি ভালো করতে পারো রাইটিং পার্ট তো ভালো করতে পারবাই, সাথে শর্ট কোয়েশ্চেন, সামারি, উইথ ক্লু উইদাউট ক্লু এগুলোতেও ভালো করতে পারবা, কেমন? ওকে, আচ্ছা। এখন অনেকে বলছে ভাই আমরা এই পেইড কোর্সটাতে কিভাবে যুক্ত হব, আমি তোমাকে দুইটা ওয়ে বলে দিচ্ছি, আমি একটু পরেই কমেন্টে একটা কোর্সের লিংক দিব, তুমি ওইখানে মানে এই কমেন্টটা তুমি আপাতত কপি করে কোথাও রাখো, ক্লাসটা করো, পরে দেখো, অথবা 16910 এই নম্বরে কল করো। আমি তোমাদেরকে একটা আজকে ক্লাসটা করতেছি স্যার মানে গিফট হিসাবে একটা প্রোমো কোডও দিতে পারি, দিব, ক্লাসটা শেষ পর্যন্ত থাকো ভাই। মানে আই রিপিট, তুমি আমার কোর্সে থাকো বা না থাকো এই কথাগুলো জানা তোমার জন্য জরুরি, ফরজ, ম্যান্ডেটরি। সো প্লিজ এটা আগে শোনো। সো ফার ইংলিশ ফার্স্ট পেপারে এই কথাগুলো আশা করি তুমি বুঝতে পেরেছো, ঠিক আছে? এবার আসো, তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে টোটাল ইউনিট হচ্ছে 12টা, হ্যাঁ, লেসন একটা বাড়ছে, তো 48টার মতো লেসন আছে তোমার টোটাল। আরেকটা অংশ আছে ইংলিশ বাংলা ফার্স্ট পেপারে তোমাদের সহপাঠ বইটা আছে না, সহপাঠ বইটা, এই সহপাঠ বইটাতে আবু নোমান রিডিং ফর প্লেজার না, মানে সহপাঠ বইটার মতো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বইয়ে একটা অংশ যুক্ত হয়েছে, সেটা হচ্ছে রিডিং ফর প্লেজার। ওইখানে ছোট গল্প আছে 3টা, কবিতা আছে 3টা, আর নাটক আছে একটা। সোফার তোমার ইংলিশ ফার্স্ট পেপারে এই জিনিসগুলো পড়া লাগবে, এই জিনিসগুলো জানা লাগবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো ইংলিশ সেকেন্ড পেপারের সিলেবাসটা। তো আচ্ছা এর আগে আমাকে বলো, আমি তোমাদেরকে একটা পোল দিচ্ছি, পোলে আমারে জানাও যে তুমি ইংলিশ ফার্স্ট পেপারের পুরো সিলেবাসটা বুঝছো কিনা, ইয়েস অথবা নো। আমি পোল দিচ্ছি, পোলে জানাই দাও যে ইংলিশ ফার্স্ট পেপারের সবকিছু বুঝছো কিনা সিলেবাসটা। বলতো, আমি কি তোমাকে ইংলিশ ফার্স্ট পেপার সিলেবাসটা বুঝাইতে পারলাম? মৌমিতা, রিয়াদ, অরূপ বলছে ভাইয়া লেসন সব লাগবে কিনা, খুবই ভালো একটা কোয়েশ্চেন অরূপ। আমরা আমাদের কোর্সটাতে সবগুলো লেসন অবশ্যই পড়বো, বাট সাথে দাগাই দিব যে এই লেসনটাতে বেশি ফোকাস করো, এটাতে ফোকাস না করলেও হবে, এইভাবে। আচ্ছা ওমি, দিব ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। উম্মে তাইবা বলছে ভাইয়া লাস্ট রেটটা বুঝি নাই, মানে হচ্ছে ভাইয়া তুমি থিম ব্যাপারটা বুঝো নাই, রাইট? এটার উপর আলাদা একটা ক্লাস নিব আমরা, আমাদের এইটার উপর ক্লাস হবে এমনি পেইড বেচে এই মাসে বোধহয়, মানে এই চ্যাপ্টারের শেষে একটা ক্লাস হবে। আর আমি ট্রাই করব যদি সম্ভব হয় ফ্রি কোনো ক্লাস দেওয়া যায় কিনা, আমি এটা চেষ্টা করব, শিওর মানে নিশ্চয়তা দিচ্ছি না। থিম রাইটিং এটা একটা টপিক, এটার উপর 8 নম্বরের মানে মানে প্রশ্ন আসে আর কি। রিয়াদ, এটা আমাদের কোর্সে পড়াবো, ইনশাআল্লাহ শিখাবো, ওকে? সো ইংলিশ ফার্স্ট পেপারের যে সিলেবাসটা আছে এইটা বুঝলে ইংলিশ সেকেন্ড পেপারের সিলেবাসটাতে যাই। চলো সেকেন্ড পেপারের সিলেবাসে যাওয়ার আগে তোমাকে আমি আবারও মনে করিয়ে দেই লাইফে একটা হ্যাক ফলো করলে ইংলিশ তোমার কাছ থেকে একদম দুধ ভাত, একটা হ্যাক জাস্ট,
আমি এমন আমার খুব বেশি স্টুডেন্ট না, খুবই কম স্টুডেন্ট দেখেছি যারা এক মানে প্যাসেজটা বুঝে, মানে প্রশ্ন তো প্যাসেজ আকারে আসে না ইংলিশ সেকেন্ড পেপারে, ওরা এইটা বুঝার কারণে ওরা মানে রুল জানে না, বাট ওরা প্যাসেজটা বুঝে, প্যাসেজের অর্থটা বুঝে, যার কারণে ওরা মানে খুব ভালো উত্তর করতে পারে। ঠিক আছে, মানে রুল না জানলেও ইংলিশ সেকেন্ড পেপার তোমার কাছে অনেক সহজ হবে, জাস্ট তুমি যদি ভোকাবুলারি জানো। ফর এক্সাম্পল, তোমার পরীক্ষায় প্রশ্ন আসছে উইথ ক্লু থেকে, উইথ ক্লু থেকে তুমি যদি উইথ ক্লুর ওই যে প্যাসেজটা আছে, যে প্যাসেজটা আছে, এই প্যাসেজের প্রত্যেকটা শব্দের অর্থ জানো, তুমি জাস্ট আন্দাজ করে ওইখানে যে শব্দটা বসাবা, আমি গ্যারান্টি দিচ্ছি তুমি ভালো করতে পারবা। এত বেশি ইম্পর্টেন্ট প্যাসেজটা বোঝা। আর যদি তুমি দুনিয়ার সব রুল জানো বাট তুমি প্যাসেজই বুঝতেছো না, কারণ তোমার ভোকাবুলারি জানা নাই, তাহলে তুমি এটা পারবা না ভাইয়া। আর শিখা এইচএসসি তে এসে ইংলিশ ফার্স্ট পেপারের তুলনায় সেকেন্ড পেপার অনেক বেশি সহজ। অমি বলছে ভাই ভোকাবুলারি কিভাবে ভালো করা যায়? থ্যাঙ্কস অমি, সবার পক্ষ থেকে তুমি খুব ভালো একটা কোয়েশ্চেন করছো ভাই। ভোকাবুলারি আমরা দুই জায়গা থেকে শিখবো। কয় জায়গা? দুই জায়গা। নাম্বার 1, টেক্সট বুক। টেক্সট বুক কেন বলতেছি? আমার টেক্সট বুক বলতে আমাদের ইংলিশ ফার্স্ট পেপার বইটার কথা বলতেছি। আমাদের ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের যতগুলো প্যাসেজ আছে, ওই প্যাসেজটা পড়তে গিয়ে যত অপরিচিত শব্দ আছে এগুলো শেখা তোমাদের সবার জন্য ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। কেন? এটাতে তোমার দুইটা লাভ হবে। নাম্বার 1, তোমার ইংলিশ ফার্স্ট পেপারের প্যাসেজের অর্থ জানা মানে কি ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে আর কোনো ঝামেলা নাই। নাম্বার 2, ওভারঅল ইংলিশে, এবার এটা বোথ ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ড, ওভারঅল ইংলিশের জন্য তোমার এই জিনিসটা হেল্প করবে, তাই না? ওকে, সেকেন্ড সোর্স আর কোথা থেকে আমরা ভোকাবুলারি শিখবো? আমরা আর শিখবো হচ্ছে, আমরা যখন বোর্ড কোয়েশ্চেন সলভ করতে যাব, আমরা যখন বোর্ডের প্রশ্ন সলভ করতে যাব মৌমিতা, তখন অপরিচিত যত শব্দ থাকবে সব মনে করো, কথার কথা, আমরা কুমিল্লা বোর্ডের বা চট্টগ্রাম বোর্ডের 25 সালের প্রশ্নটা সলভ করতে যাচ্ছি। তুমি ধরেই উত্তর করার চেষ্টা করবা না। আবার বলতেছি, তুমি ধরেই প্রশ্নের উত্তর মানে সলভ করার মানে ধরেই প্রশ্নের উত্তর করার ট্রাই করবা না যদি তোমার ভোকাবুলারি ভালো না থাকে। সবার আগে প্রশ্নে যতগুলো অপরিচিত শব্দ আছে সবগুলো শব্দের অর্থ জানবা, তারপরে সলভ করা। মনে করো আর্টিকেল সলভ করতে যাচ্ছ, আর্টিকেল নিয়ে যত প্রশ্নটাতে যত অপরিচিত শব্দ আছে আগে ওইগুলো অর্থ জানবা, দেন সলভ করবা, খাতায় নোট করে ফেলবা। কেমন? সো নীতি, এই দুইটা সোর্স ফলো করো, টেক্সট বুক আর হচ্ছে বোর্ড কোয়েশ্চেন। এই দুইটা হইলে তোমার এক ঢিলে দুই পাখি মারা হবে। বুঝাইতে পারলাম ভাইয়া? হ্যাঁ রিয়া, দিব ভাইয়া, আজকে ক্লাসের শেষে আমি তোমাকে এটা দিব, একটু ধৈর্য ধরো, কেমন? আচ্ছা, সো ইংলিশ সেকেন্ড পেপার ভালো করার একটাই টেকনিক, কেউ এটা তোমাকে বলবে না, সবাই তোমাকে বলবে যে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। বাট প্র্যাকটিস করতে গেলে তোমাকে তো সবার আগে প্রশ্নটা বুঝতে হবে। প্রশ্ন বুঝার জন্য তোমাকে তো ভোকাবুলারি জানা থাকা লাগবে। সো সবার আগে এইটা জানবা, তাইলেই হবে। একজন বলছে ভাই ভোকাবুলারি শিখে ভুলে যায়, মনে রাখবে কিভাবে? আলাদা কোনো প্যারা নিতে হবে না। প্যাসেজ পড়ার সময় ভোকাবুলারি শিখবা, বোর্ড কোয়েশ্চেন সলভ করার সময় ভোকাবুলারি শিখবা, রেগুলার এগুলোর উপর ভিত্তি করে প্রশ্ন সলভ করবা, তাইলে এমনিতে এগুলো সামনে পড়বে। ঠিক আছে সাফওয়ান? ওকে, সো ইংলিশ সেকেন্ড পেপারে আর্টিকেল আছে, প্রিপোজিশন আছে। আর্টিকেলও উইদাউট ক্লু, প্রিপোজিশন উইদাউট ক্লু। আর্টিকেলে তো আর উইথ ক্লু থাকার কোনো কথা না। আর্টিকেলে কি আসে? হয় প্রশ্ন আসবে এ, এন, দা অথবা নো আর্টিকেল, এই চারটার কোন একটা থেকেই তো উত্তর করতে হবে। প্রিপোজিশন, আর্টিকেলে তোমার 10টা শূন্যস্থান থাকবে, তো 8টা আরামসে হয়ে যাবে, 2টাতে প্যারা খাবা। এই 2টা প্রশ্ন সলভ করতে গেলে ইজিলি শিখে ফেলবা। আর্টিকেল একদমই টেনশন করতে হবে না, বাট মাঝে মাঝে প্র্যাকটিস করতে হবে। আমাদের টেনশনের যে বিষয়টা হবে সেটা হচ্ছে প্রিপোজিশন। আই রিপিট, প্রিপোজিশন তোমার এইচএসসির এমন একটা টপিক, হ্যাঁ দিব আমি, প্রিপোজিশন এইচএসসির এমন একটা টপিক যেই টপিকটাতে তোমরা অনেক বেশি প্যারা খাবা। ভয় দেখাচ্ছি না, যেটা সত্যি এটা বলতেছি। তোমার বড় ভাই আপুদের জিগাও, এইচএসসি 26, 25, 23, 24 যা আছে ওনাদেরকে জিজ্ঞেস করো যে ভাইয়া প্রিপোজিশন কি আসলেও কঠিন কিনা।
মানে কঠিন না, বাট তুমি স্টুডেন্ট পড়ে না, এটা কঠিন মানে কঠিন মনে করে। প্রিপোজিশনের ক্ষেত্রে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসে পরীক্ষায়, নরমাল রুলের পাশাপাশি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসে, এগুলো মুখস্থ করা লাগে, এগুলো মুখস্থ করা লাগে, মুখস্থ করলেই হয়, ঠিক আছে। তো এগুলো মুখস্থ করে বেসিক রুলগুলো জানলেই হবে, আর কিছু লাগবে না। বাট প্রিপোজিশন স্টুডেন্টরা অনেক বেশি মানে ভয় পায়, সো এইটা শুরু থেকেই ফোকাস করো এই টপিকটাকে। স্পেশাল ইউজেস, এটা এত সহজ একটা টপিক, এত সহজ একটা টপিক, এটাতে ইজিলি পারবা, ইজিলি পারবা তানজিদা, সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। কমপ্লিটিং সেন্টেন্স, এইটা তো স্টুডেন্টরা প্যারা খায়, অনেকে খায় অনেকে খায় না। ওই যে ফ্রি হ্যান্ড রাইটিং পারলে কমপ্লিটিং সেন্টেন্স এমনিতেই পারবা, একটা আরেকটার সাথে কানেক্টেড। ফ্রি হ্যান্ড রাইটিং পারলে ইভা কমপ্লিটিং সেন্টেন্স পারা যাবে। রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব অনেক সহজ, বাট স্টুডেন্টরা এটাকে অনেক কঠিন মনে করে, জাস্ট একটাই কারণ, বুঝে প্র্যাকটিস না করার কারণে। বুঝে বুঝে প্র্যাকটিস না করার কারণে রাইট ফর্ম অফ ভার্ব বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই যে টপিকটা আছে ভাই, এই টপিকটাতে স্টুডেন্টরা প্যারা খায়। তো এটাতেও তুমি শুরু থেকে গুরুত্ব দাও। আমি বললাম তো ভাই দিব চেঞ্জিং সেন্টেন্স, এইখানে ভয়েস নিয়ে স্টুডেন্টরা প্যারা খায় না, সেন্টেন্স টাইপটা নিয়ে প্যারা খায়, ডিগ্রিটা নিয়ে প্যারা খায় না। সেন্টেন্স টাইপ বলতে কোনটা? চেঞ্জিং সেন্টেন্স পুরাটা কঠিন না ভাইয়া, কঠিন হচ্ছে স্টুডেন্টদের কাছে সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড। সো শুরু থেকেই এই টপিকটাকে, চেঞ্জিং সেন্টেন্সের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডকে বেশি গুরুত্ব দাও। বাকিগুলো যদি কারো কাছে কঠিন লাগে সেগুলোকে গুরুত্ব দিও, বাট এইটাতে মাস্ট দিবা, কারণ স্টুডেন্ট এইটাতে অনেক বেশি প্যারা খায়, ঠিক আছে। ইয়েস রিয়াদ। এবার আসো পরের পেজটাতে, নেরেশন একদমই সহজ, বিশ্বাস করো। তোমরা অনেকে আমাকে 26 বছর আমার কয়েকজন স্টুডেন্ট বলছে যে ভাইয়া নেরেশন কঠিন লাগে, এটাতে আমি মানি না। মানে নেরেশন তারাই বলে কঠিন লাগে যাদেরকে আসলে বোঝানো হয় নাই, এখানে তার দোষ না, যে কঠিন লাগে বলতেছে তার দোষ না অ্যাকচুয়ালি, ঠিক আছে। আচ্ছা, সো নেরেশন এইটা অনেকের কাছে কঠিন লাগে, বাট এটা একদমই সহজ, তোমারে বুঝাইলে তুমি ইজিলি পারবা। প্রোনাউন রেফারেন্স এটাও সহজ, এটা নিয়ে প্যারা খাইতে হবে না, বাট অনেকের কাছে কঠিন লাগে প্র্যাকটিসের অভাবে। মডিফায়ার্স অনেক সহজ, জাস্ট ভোকাবুলারি জানা থাকলে, ভোকাবুলারি জানা না থাকলে তুমি বুঝবা না, মানে এই শূন্যস্থানটাতে কি বসবে, বাংলায় বুঝলেও ইংরেজিতে ওইখানে কোনো ওয়ার্ড দিতে পারবা না তুমি, ঠিক আছে। আচ্ছা, সেন্টেন্স কানেক্টরস এটা সহজ, বাট স্টুডেন্টরা এটাকে অনেক কঠিন মনে করে, বেশিরভাগ না, মানে বেশিরভাগ না বলতে মানে ধরো 40% স্টুডেন্ট এটাকে সহজেই বুঝে, 60% স্টুডেন্ট এটাকে কঠিন মনে করে, জাস্ট প্যাসেজের অর্থ না জানার কারণে। অর্থ না জানার কারণে মারুফ এটাকে কঠিন মনে হয়, যদিও সেন্টেন্স কানেক্টরস অনেক সহজ। এই যে ভোকাবুলারি জানা থাকলে সিনোনিম অ্যান্টোনিম নিয়ে প্যারা খাইতে হবে না, ভোকাবুলারি জানা থাকে না বলে সিনোনিম অ্যান্টোনিম নিয়েও প্যারা খায়, সো এইটাকেও শুরু থেকে গুরুত্ব দেওয়া উচিত। পাংচুয়েশন অনেক সহজ, এটা নিয়ে ভয় পাবা না। সো ফার ইংলিশ সেকেন্ড পেপারের যে টপিকটা আছে, আমি তোমাকে এই গ্যারান্টি দিচ্ছি, আই রিপিট, আমি তোমার দুর্জয় ভাই এই গ্যারান্টি দিচ্ছি, ইংলিশ সেকেন্ড পেপার ফার্স্ট পেপার তুলনায় অনেক বেশি সহজ, জাস্ট তুমি বেসিক কিছু জিনিস মেনে চললে। ট্রাস্ট মি তাসনিয়া, সেকেন্ড পেপার অনেক সহজ, এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের মতো সহজ জিনিস হইতে পারে না, এটা দিয়ে ইজিলি নাম্বার তোলা যায়। সেকেন্ড পেপারে 85-90 ইজিলি পাওয়া যায়, জাস্ট বেসিক কিছু জিনিস ফলো করলে। শুরু থেকেই প্রিপোজিশনকে গুরুত্ব দাও, শুরু থেকেই কমপ্লিটিং সেন্টেন্সটাকে ফোকাস করো, রাইট ফর্ম অফ ভার্ব শুরু থেকেই পড়ো, চেঞ্জিং সেন্টেন্সের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড শুরু থেকে বেশি করে পড়ো, এদিকে সেন্টেন্স কানেক্টরস আর সিনোনিম অ্যান্টোনিমটা ভালো করে পড়ো শুরু থেকে, তাইলে তুমি ইজিলি পারবা বেশি। আবারও বলতেছি, কেমন? আচ্ছা, রাইটিং পার্ট সেম আগের মতো, স্টুডেন্টরা রিপোর্ট রাইটিং নিয়ে প্যারা খায়, বাট একটা ছোট্ট ক্লাস নিলেই হয়ে যাবে, এটা ফ্রি হ্যান্ড রাইটিং। ওভারঅল রাইটিং পার্ট নিয়ে আসলে ওইভাবে কিছু বলার নাই। ফার্স্ট পেপারের রাইটিং পার্টটা যেমন নিচ থেকে লেখা লাগে, সেকেন্ড পেপারের রাইটিং পার্টটাও নিচ থেকে লেখা লাগবে, মুখস্থ করে কুল পাবা না। ফর্মাল লেটার অথবা ইমেল, রিপোর্ট রাইটিং, প্যারাগ্রাফ, ফ্রি হ্যান্ড রাইটিং, মানে হচ্ছে আমরা যেটাকে বলি, সরি ফ্রি রাইটিং বলতে এখানে কম্পোজিশনের কথা বোঝাচ্ছে আর কি, বা এস এর কথা বোঝাচ্ছে, ঠিক আছে, এগুলোর কথা বোঝাচ্ছে। এবার আসো, আমার টার্গেট, তোমার আমার টার্গেট শুধুমাত্র রিয়াদ এইচএসসি হলে চলবে না। মনে করো যে অনেকের টার্গেট থাকে যে ভাই এইচএসসি পরে বিদেশ চলে যাবো, আলটিমেটলি হয় না এটা,
খুবই কম হয়। যারা এইচএসসি তে থাকতে বলে যে ভাইয়া এইচএসসির পরে মার্জিয়া সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ। আচ্ছা নির্জন, অনেকেই বলে যে ভাই এইচএসসির পরে বিদেশ চলে যাব, আলটিমেটলি এটা কেন হয় না? তখন একটু আবেগের মানে আবেগের উপর থাকে, তো এই জন্য আসলে হয় না। বিদেশ যাও ঠিক আছে, যদি অ্যাকচুয়ালি যাও তোমার প্রিপারেশন ডিফারেন্ট হবে, বাট বেশিরভাগের ক্ষেত্রেই নরমালি হয় বুয়েট, নয় মেডিকেল, আর না হয় ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি সেন্ট্রিক হয়। এন্ড এটা হওয়া উচিত, মানে এইচএসসি থেকেই একটু একটু করে প্রিপারেশন নেওয়া উচিত, ঠিক আছে? সো আমি এতক্ষণ পর্যন্ত যে টপিকগুলোর কথা বললাম, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়, মেডিকেল এর ভর্তি পরীক্ষায় এগুলো থেকে প্রশ্ন আসে, বাট এগুলোর বাহিরে এই যে কিছু টপিক আছে এগুলো থেকে প্রশ্ন আসে। এগুলো মানে এইচএসসি তে পড়া ম্যান্ডেটরি না, জাস্ট তোমাদেরকে জানানোর জন্য বললাম, ঠিক আছে? আরবি এটার উপর আলাদা একটা ক্লাস দিব, সমস্যা নাই। তো তোমাদেরকে জানানোর জন্য বললাম যে এগুলোর উপর প্রশ্ন আসে, কেমন? আচ্ছা, এবার আসো, এইচএসসি এবং এডমিশনে ভালো করতে হলে আমাকে ইংলিশ ফার্স্ট পেপারটা কিভাবে পড়া লাগবে, ঠিক আছে? উম্মে তাইবা ওইগুলো ডিটেইলে পরে কোথাও বলবো, কেমন? আচ্ছা, সো না সাবিহা, ফর্মাল লেটারে মাঝে মাঝে আসতে পারে, বাট খুব কম। আমরা ইংলিশ মনে রাখবা। এখানে কি এমন কেউ আছো যাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়? একটু বলো তো। সাবিহা, মেহেদি, মারুফ, এখানে কি এমন কেউ আছো ভাইয়া যাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়? আমি একটা পোল দেই, পোলে তোমরা আমাকে একটা জিনিস জানাবা। একটা পোল দিচ্ছি তোমাদেরকে, কেমন? পোলে 4টা অপশন পাবা, আমি একটু দেখতে চাই আর কি কার কি স্বপ্ন। নাম্বার এ ঢাকা ইউনিভার্সিটি, নাম্বার বি মেডিকেল, নাম্বার সি বুয়েট, নাম্বার ডি অন্যান্য, ঠিক আছে, আদার্স। আমাকে পোলে জানায়ও যে কোনটা তোমার স্বপ্ন। আচ্ছা, পোলটাতে সিলেক্ট করার পর তোমাকে বলতে পারে যে উত্তর ভুল হয়েছে, এরকম কিছু একটা দেখাইতে পারে, ঠিক আছে? ওইটা মাথায় নিও না, মানে কোন একটা উত্তর আমাদেরকে সিলেক্ট করা লাগে, তাই আমি ঢাকা ইউনিভার্সিটি উত্তর হিসেবে সিলেক্ট করছি। এখন আমাকে তুমি জানাও। অনেক, রিয়াদ, হাসনাত, মিথিলা, বাবা 68% এর স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়, গ্রেট, মাশাআল্লাহ। 14% এর স্বপ্ন হচ্ছে মেডিকেল, বুয়েট হচ্ছে 5%, অন্যান্য হচ্ছে 16%। আচ্ছা ঠিক আছে। সো এখন আমি যে মানে তোমাকে যে পরামর্শগুলো দিব এগুলো যদি তুমি ফলো করো তাহলে তোমার এইচএসসির পাশাপাশি এডমিশনটাও কভার হবে, ঠিক আছে? তবে যাদের মেডিকেলের পড়ার স্বপ্ন তোমাদের জন্য একটু পরে, এই পার্টটুকু শেষে আমি আলাদা করে ছোট্ট একটা টিপ দিব, ঠিক আছে? আলাদা করে একটু পরে। ওই ইন জেনারেল সবাইকে বলতেছি, তুমি এখন থেকে, আমি বলি যে এইচএসসির সময়টা আমরা বলি নাকি সিলেবাসের তুলনায় এইচএসসি সিলেবাসটা, মানে এইচএসসির সিলেবাসটা অনেক বড়, সময়টা একটু, এডমিশনের সিলেবাসটা আরো বড়, সময়টা একটু। তার মানে তাহলে ভাই এডমিশনে কিভাবে এত পড়া কভার করে একটুক সময়ে? উত্তরটা হচ্ছে এডমিশনে ঠিক তারাই চান্স পায় বা এডমিশনে তারা ভালো করে যারা এইচএসসি তে থাকতে এডমিশনের পড়া আস্তে আস্তে একটু একটু করে পড়ে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে ভাইয়া যে আমি এইচএসসির পড়াই তো এত বেশি, আমি কিভাবে পড়বো এর মাঝে আবার এডমিশন? ভাই যদি তুমি একটু মাথা ঘাটায় পড়ো, এডমিশনের জন্য আলাদা করে কিছু পড়তে হবে না, এইচএসসির পড়ার ভিতরে এডমিশনটা পড়া পসিবল। আই রিপিট, এইচএসসির পড়ার ভিতরে এডমিশন পড়া সম্ভব, ঠিক আছে? আমি এটা
খুব সহজে বুঝাইতেছি তোমাকে। প্রথমেই কথা বলতেছি ইংলিশ ফার্স্ট পেপারটা, যে হ্যাঁ সামিউল লাগবে। ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমি বলতেছি যে রিয়াদ, কিভাবে আমি ইংলিশ ফার্স্ট পেপারটা এইচএসসির জন্য পড়ার সময় এডমিশনটা একসাথে পড়ে ফেলতে পারি। নাম্বার 1, তুমি ইংলিশ টেক্সট বুকটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবা। এটা এইচএসসির কথা চিন্তা করো। আমি একটু আগে শুরুতে বলছি না, এইচএসসির সিলেবাসে তোমার সিন প্যাসেজ কয়টা, মানে টেক্সট বুক থেকে প্যাসেজ আসবে কয়টা? 3টা। দেখো শুধু মেইন বইটা থেকে সরাসরি প্রশ্ন আসবে কয় নাম্বারের, আমরা একটু হিসাব করি। 5, 10, 15, এখানে 10, 25, এখানে 10, 35, 35, আবার এইখানে 8 নাম্বার, 8, 5, 13, 43। তার মানে তুমি একটু চিন্তা করো, ইংলিশ ফার্স্ট পেপারে মানে টেক্সট বুক থেকে সরাসরি 43 নম্বর আসবে। মানে এটা কি চারটেখানি কথা? 100 নম্বরের মধ্যে প্রায় কত, 43%ই তো অলমোস্ট, মানে মেজরিটি একটা জায়গা থেকে আসতেছে। সো চিন্তা করো ভাইয়া, 43 নম্বর শুধু এই টেক্সট বুকটা থেকে, মেইন বইটা থেকেই আসবে তোমার, এটা কতটা গুরুত্বপূর্ণ। শুধু এটা এইচএসসিতেই যে মেইন বই থেকে প্রশ্ন আসে এমন না, এডমিশনে সরাসরি ইংলিশ টেক্সট বুক থেকে প্রশ্ন আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্রমাণ আমি একটু পর তোমাকে দেখাচ্ছি। সেকেন্ড হচ্ছে শব্দ ভান্ডারকে, তোমার যেই ওয়ার্ড মিনিং এর জন্য তোমার মাথার যে অংশটুকু আছে ওই অংশটাকে টেক্সট বইয়ের ভোকাবুলারি দিয়ে সমৃদ্ধ করো এবং নিয়মিত রিভিশন দাও। অর্থাৎ আমি তোমাকে বুঝাচ্ছি যে তুমি এখন থেকে টেক্সট বুকের প্রত্যেকটা প্যাসেজ, প্রত্যেকটা গল্প কবিতা এমন ভাবে পড়ো যাতে এটার অপরিচিত কোনো শব্দ তোমার আর না থাকে, ঠিক আছে? সো শব্দ ভান্ডারটাকে টেক্সট বইয়ের ভোকাবুলারি দিয়ে সমৃদ্ধ করো। সেকেন্ড আরেকটা কথা বলবো, বোর্ড কোয়েশ্চেনের শব্দ দিয়ে, বোর্ড কোয়েশ্চেনের শব্দ দিয়ে সমৃদ্ধ করো। থার্ড, কবিতাগুলোকে বিশেষভাবে পড়ো। কবিতা থেকে এডমিশনে সরাসরি প্রশ্ন আসে। মজার ব্যাপার হচ্ছে থিম এবং সামারি, এইচএসসি তেও থিম প্লাস সামারি কবিতা থেকে অনেক বেশি আসে, বিশেষ করে থিম। কবিতা থেকে এডমিশনে সরাসরি প্রশ্ন আসে, আবার কবিতা থেকে এইচএসসি তে থিম এবং সামারি অনেক বেশি আসে, বিশেষ করে থিম। থিম দেখা যায় যে মেইন বইয়ের সব কবিতা থেকেই আসে। তো অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। কিভাবে পড়তে পারি আমরা কবিতাগুলোকে? মনে করো আমাদের ড্রিমস নামে যে কবিতাটা আছে, মানে যদি তুমি এডমিশন ফোকাসড হয়ে পড়ো, তাহলে পড়ার সময় পার্টস অফ স্পিচ বুঝার চেষ্টা করা, প্রত্যেকটা শব্দের পার্টস অফ স্পিচ এভাবে বুঝার ট্রাই করবা। এগুলোকে বলা হয় লিটারারি ডিভাইস। যদি সম্ভব হয় এইভাবে পড়তে পারো এখন থেকেই। দেখো কবিতা যে শুধুমাত্র বললাম যে এইচএসসি তে থিম বা সামারি আসে, ব্যাপারটা এমন না। একটা প্রমাণ দেই, এই কবিতাটা থেকেই, তোমাদের ড্রিমস কবিতাটা থেকেই ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে সরাসরি প্রশ্ন আসছে। ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিটে মানে সায়েন্সের ইউনিটে এই প্রশ্নগুলো আসছে সরাসরি আরেকটা কবিতা থেকে, অল পিপল ড্রিম। কেমন? তারপর তোমার মেইন বই থেকে, মেইন বইয়ে অ্যাডোলেসেন্স নামে একটা লেসন ছিল আগে, এখন বোধহয় এটা নাই তোমাদের, এটা থেকে সরাসরি প্রশ্ন চলে আসছে। সো মেইন বইটা থেকে ভাইয়া সরাসরি প্রশ্ন চলে আসে, সরাসরি প্রশ্ন চলে আসে। কেমন? আচ্ছা, অনেকে অনেকগুলো টপিকের কথা বলতেছে যে ভাই আমি থিম বুঝি না, কেউ কেউ বলতেছে ভাই রিপোর্ট রাইটিংটা বুঝি না, কেউ কেউ বলতেছে ওয়ার্ডমিং এর জিনিসটা মানে কিভাবে পড়বো ইত্যাদি ইত্যাদি। ভাই প্রত্যেকটা টপিকের উপর আমি আলাদা ক্লাস দিতে হয়তো পারবো না আমাদের এই ফ্রি ক্লাসে, কারণ প্রতি মাসে আমি একটা ক্লাস নিতে পারি এক্সট্রা। তো মাসে একটা ক্লাসে তো এত টপিক পড়ানো পসিবল না। এই জিনিসগুলো আমরা আমাদের অনলাইন ব্যাচের যে পেইড কোর্সটা আছে, এইচএসসি 27 অনলাইন ব্যাচ ইংরেজি। অনেকের মনে প্রশ্ন, ভাই আমি কি বাংলা ইংরেজি আইসিটি তিনটাই কিনতে হবে? না, তুমি চাইলে শুধু ইংরেজিটাই কিনতে পারো। ওই কোর্সে আমরা এগুলো সবকিছু পড়াবো ইনশাআল্লাহ। কেমন? আচ্ছা, অনেকগুলো প্রশ্ন আছে, তোমাদের সবগুলো প্রশ্নের উত্তর আমি দিব না আফরিন, এখন নাই। পরশ, এই তো বললাম থিম সামারি, এগুলো আস্তে আস্তে সবগুলোর আলাদা ক্লাস নিব। আজকের ক্লাসটা শুধুমাত্র তোমাদেরকে এই আইডিয়াটা দেওয়ার জন্য যে তোমার সিলেবাসে কি কি আছে, এই আইডিয়াটা দেওয়ার জন্য, ঠিক আছে? অবশ্যই সামিয়া বলছে ভাই কমার্স নিয়ে কি ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়া যাবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে
সায়েন্সের জন্য যে ইউনিটটা ডেডিকেটেড সেটা হচ্ছে এ, আর্টস এর জন্য যে ইউনিটটা ডেডিকেটেড সেটা হচ্ছে বি, আর বিজনেস স্টাডিজ এর জন্য যেটা সেটা হচ্ছে সি। বাট মজার ব্যাপার হচ্ছে তুমি চাইলে যে কোনো ইউনিটেই পরীক্ষা দিতে পারো, মানে সায়েন্সের ওরা চাইলে, আর যদি মনে করো যে এইচএসসি লাইফে সায়েন্স পড়তে পড়তে বিরক্ত লাগতেছে, তুমি চাইলে বি ইউনিটে পরীক্ষা দিয়ে আর্টসে ভর্তি হইতে পারো। একইভাবে কেউ চাইলে ওইগুলোতে, মানে একজন চাইলে আরেকটাতে ইউনিটে, মানে একজন চাইলে 3টা ইউনিটেই পরীক্ষা দিতে পারে। কেমন, এগুলো নিয়ে আমার আলাদা অনেক মানে ডিটেইল ভিডিও বানানো আছে, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। ওকে, তারপর ইংলিশ ফার্স্ট পেপারের যে ব্যাপারটা বলবো, যে প্রত্যেকটা লেসনের শেষে কিছু প্র্যাকটিস দেওয়া থাকে, ভোকাবুলারি দেওয়া থাকে, সেগুলো পড়ে নিবা। যাদের মেডিকেল স্বপ্ন, সরি মেডিকেল না বলতেছি, এডমিশন, এখন থেকে যারা এডমিশনে ভালো করতে চাও, তোমার প্রত্যেকটা লেসনের শেষে কিছু প্র্যাকটিস দেওয়া থাকে, ভোকাবুলারি দেওয়া থাকে, চাইলে সেগুলো পড়তে পারো। যেমন ধরো আমাদের যে ফোক মিউজিক কবিতাটা, সরি লেসনটা আছে, ওই লেসনের শেষেই দেখবা যে এরকম কিছু প্রশ্ন থাকে, এগুলো চাইলে তুমি প্র্যাকটিস করতে পারো। এগুলো থেকে সরাসরি এইচএসসি তে প্রশ্ন আসতে দেখা যায়। এরকম কিছু শব্দ থাকে প্রত্যেকটা লেসনের শেষেই, এরকম কিছু শব্দ থাকে, এগুলো অর্থ জেনে নিও। কেমন? আচ্ছা, পড়ার সময় সেম লেসন থেকে আসা এইচএসসি এবং এডমিশনের প্রশ্নগুলো একসাথে দেখে নেওয়া। এই যে আমি তোমাদেরকে বলেছি, ফাতেমা, পারভেজ, রিয়াদ, আবু রৌফ, যে ভাইয়া এডমিশনে এত এত পড়া একটু টাইমে কিভাবে শেষ করে, উত্তরটা এইখানেই। মনে করো যে তুমি একটা লেসন পড়তেছো, পড়ার সময় এই লেসন থেকে এইচএসসি তে যে প্রশ্নগুলো আসছে সেগুলো তো সবার আগে অবশ্যই সলভ করতেই হবে, ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। আর যদি তুমি একটু চালাক হও, চালাক না মানে বুদ্ধিমান হও, বুদ্ধিমতী হও, তুমি একসাথে এই লেসন থেকে আসা এডমিশনের প্রশ্নগুলো সলভ করে নিবা, যদি তুমি স্ট্র্যাটেজিক ওয়েতে আগাইতে চাও। তার মানে কি, প্যাসেজ তোমার একবারই পড়া লাগতেছে, বাট প্র্যাকটিস করে ফেলতেছো দুইটা জিনিসের, এইচএসসিরও আবার এডমিশনেরও, তাই না? এক ঢিলে দুই পাখি মারা হইলো। প্যাসেজ আমি একবারই পড়ছি, কবিতা আমি একবারই পড়ছি, বাট ওইখান থেকে এইচএসসির প্রশ্নগুলো সলভ করলাম, এডমিশনের প্রশ্নগুলো সলভ করলাম। কেমন? নিশাদ বলছে ভাই একটা বই সাজেস্ট করেন, বুক লিস্ট নিয়ে, বুক রিকমেন্ডেশন বা বুক সাজেশন নিয়ে আলাদা একটা ভিডিও করছি ভাইয়া, তোমরা ওইটা দেখে নিও। হ্যাঁ, তো তোমার মনে এখন প্রশ্ন আছে ভাই এইচএসসি আর এডমিশনের প্রশ্নগুলো একসাথে আমি কই পাবো? আমাদের কোর্সের যে লেকচার শিট আছে, যেই মাস্টার বুক আছে, মানে পিডিএফও আছে, আবার এগুলোর প্রিন্টেড বইও আছে, যেটাই খুশি তুমি নিতে পারো। ওইগুলোতে আমরা মনে করো যে কোন একটা লেসন পড়লাম, যেমন এই যে ফোক মিউজিক, এই যে ইউনিট লেসনটা আছে ফোক মিউজিক, এই লেসনটা থেকে প্রথমে এইচএসসি তে আসা প্রশ্নগুলো আমরা দিয়েছি। তোমরা যাদের কাছে মাস্টার বুক আছে তোমরা বলতে পারবা, এইচএসসি তে আসা প্রশ্নগুলো দিয়েছি। তারপর এই লেসন থেকে এডমিশনে, এই যে ইউনিভার্সিটি এডমিশনটা যেমন গুচ্ছে প্রশ্ন আসছে, এডমিশনে আসা প্রশ্নগুলো দিয়েছি। এইভাবে আমরা আমাদের বইগুলো বা আমাদের লেকচার শিট গুলোকে সাজিয়েছি আমাদের এই কোর্সটাতে। কেমন? শুধুমাত্র যদি এই যে এখানে 3টা বা 5টা প্রশ্ন আসছে আর এখানে কয়েকটা প্রশ্ন আসছে, এগুলো প্র্যাকটিস করলেই কি হবে? হবে না। আমরা কিন্তু আমাদের মাস্টার বুকে, যাদের কাছে মাস্টার বুক আছে তারা ভালো বলতে পারবা, আমাদের এই মাস্টার বুকে সন্দীপ আরো অনেকগুলো প্র্যাকটিস এক্সট্রা দেওয়া আছে। ওকে, ইংলিশ টেক্সট বুকটা পড়ার সময় ইংলিশ সেকেন্ড পেপার পড়ে নেওয়া। আমি এটা আমার স্টুডেন্টদেরকে প্রায় সময় বলি, হয়তো আমার সবগুলো ক্লাসে এটা সুযোগ হয় না একদম ডিটেইলে পড়ার, বাট তোমরা নিজ থেকে এই প্র্যাকটিসটা করা উচিত। কিরকম? মনে করো আমরা এখানে একটা, এই যে ফোক মিউজিক যেই লেসনটার কথা আমরা বলতেছি, যে ফোক মিউজিক কনসিস্টস অফ, কনসিস্টের সাথে প্রিপোজিশন কি হয়েছে? অফ হয়েছে, এইভাবে শিখতে পারো। এগুলো আবার ওই যে আমাদের প্রিপোজিশন অংশটাতে কাজে লাগবে। আবার ধরো ফোক মিউজিক, বা এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এইখানের যে ভার্বটা আছে, ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, এইভাবে শিখতে পারো। অর্থাৎ তুমি ইংলিশ ফার্স্ট পেপারটা পড়ার সময় এই যে যেমন পরের লাইনে ফোক মিউজিক মে বি ডেসক্রাইবড, মে হচ্ছে একটা মোডাল অক্সিলারি ভার্ব, এটার পরে বি হয়েছে, মানে মোডাল অক্সিলারি ভার্বের পরে যদি বি হয় তারপরের ভার্বটা 3 নাম্বার ফর্ম হয়, কারণ কি এটা পেসিভ হয়ে যায়। এইভাবে যদি পড়তে পারো ভাইয়া, তাহলে তোমার শুধু ফার্স্ট পেপারেই প্রো হবা না, সেকেন্ড পেপারেও প্রো হবা, যদি সম্ভব হয় এইভাবে পড়ো আর কি। তারপর যত বেশি সম্ভব বিগত বছরের প্রশ্ন সলভ করবা এবং মডেল টেস্ট দিবা। ঠিক আছে, এটা তোমার
অনেক কাজে লাগবে। বিগত বছরের প্রশ্ন সলভ করতে গিয়ে অপরিচিত শব্দগুলো শিখে ফেলবা। কেমন? যারা বলছে ভাই পিডিএফ কোথায় পাবো, ভাইয়া তুমি যদি কোর্সে এনরোল করো, এনরোল করার পর অ্যাপে গেলেই প্রত্যেকটা ইউনিটের ক্লাসে গেলে, মনে করে ইউনিট 1 পড়াইলাম, ওইখানে গেলেই ইউনিট 1 এর পিডিএফটা পেয়ে যাবা। বা আর্টিকেল পড়ালাম, ওই টপিক মানে ওই ফোল্ডারে গেলেই ক্লাস মানে পিডিএফ তো পাবা। পাশাপাশি আমরা যে ক্লাসে দাগায় দাগায় পড়াই ওই স্লাইডটাও পাবা। ঠিক আছে? আচ্ছা, বলছে আমি যদি কোর্সে ভর্তি হই বাট মাস্টার বুক না কিনি তাহলে কি মাস্টার বুকের পিডিএফ পাবো? এস এম আব্দুর রউফ, ভাইয়া কোর্সে ভর্তি হইছো, মাস্টার বুক কিনো নাই, পিডিএফ পাবা কিনা? উত্তর হচ্ছে পাবা, বাট প্রত্যেকটা ইউনিটের জন্য আলাদা আলাদা পিডিএফ পাবা। মানে এমন না যে তোমাকে পুরোটা মাস্টার বুকের পিডিএফ একসাথে দেওয়া হবে, বাট হ্যাঁ পুরোটা মাস্টার বুকের পিডিএফ দেওয়া হবে, বাট ফোল্ডারে, প্রত্যেকটা আলাদা আলাদা ফোল্ডারে। এটা আরো বেশি অর্গানাইজড তোমার জন্য, যে ভাইয়া আমি ইউনিট 2 প্র্যাকটিস করতে চাই, ইউনিট 2 এর ফোল্ডারে গেলে ওইটার পিডিএফ পেয়ে যাবা। সরি, আমি শিও না ভাইয়া। আরবি বলছে ভাইয়া নোবডি 2026 এর টেস্ট পেপার পড়লে নবদূত বোধহয় বুঝাইতে চাইছো। হ্যাঁ, টেস্ট পেপারের জন্য নিতে পারো। ওয়ালাইকুম আসসালাম শাফি। আচ্ছা, এই যে এই কথাটাই বলতেছি, এই কোর্সটাতে কি কি থাকতেছে ভাইয়া? আমাদের এই কোর্সে ইংলিশ ফার্স্ট পেপার মানে একবার কোর্সটা যদি কিনো, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা সাবজেক্টই পেয়ে যাবা। মানে ফার্স্ট পেপারের জন্য আলাদা, সেকেন্ড পেপারের জন্য আলাদা কিনতে হবে না। তারপর এইচএসসি 26, মনে করো এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, মনে করো আমরা এখন ক্লাসে পড়াইতেছি ইউনিট 4, কোনো কারণে তোমার কলেজের পরীক্ষায় ইউনিট 10 এর উপর পরীক্ষা হবে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া ইউনিট 10 তো আপনি এখন পড়াবেন না, চাইলে একজন স্টুডেন্টের জন্য তো আমরা আবার ইউনিট 4 বাদ দিয়ে 10 পড়াইতে যেতে পারি না। তো ইনস্ট্যান্ট সলিউশন কি, আমরা সেম পড়াগুলো তো এইচএসসি 26 ব্যাচকেও পড়াইছি, ওদের সবগুলো রেকর্ডেড ক্লাস তোমাকে দেওয়া হয়েছে যাতে তুমি ইনস্ট্যান্ট যে কোনো টপিকের ক্লাস করতে পারো। না খাদিজা, আচ্ছা তারপর এই যে তোমাকে আমি একটু আগে ক্লাসের আগে পোল দিলাম না, ইয়েস নো, তারপর কার কোন ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন, মজা করে ক্লিক করছো, এরকম ইন ক্লাস পোল আছে। সপ্তাহে 2টা লাইভ ক্লাস হয়, আমাদের দাগানো লেকচার স্লাইড পাবা, এই যে ক্লাসে যেটা পড়াই দাগায় দাগায় ওইটা পাবা। তারপর হচ্ছে আলাদা করে ওই যে লেকচার শিট পিডিএফ যেটা আর কি, ওইটাও পাবা। মাস্টার বুক আছে, তাহলে এটাও নিতে পারো। আর প্রত্যেকটা পরীক্ষার পরে লিডার বোর্ড, নিজেকে অন্যদের সাথে যাচাই করতে পারবা আর কি। আর রিটেনের জন্য আলাদা ওয়ার্কশপ থাকবে। আর এই মনে করো এই তুমি তো স্বাভাবিকভাবে প্রত্যেকটা দিন লাইভে ক্লাস করা পসিবল না, কোনো কারণে লাইফে অন্য ব্যস্ততা থাকতেই পারে, সেটার জন্য তোমাকে আমরা প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভার্সনও দিয়ে দিব যাতে যে কোনো সময় দেখতে পারো। ঠিক আছে? সেটা কোথায়? এই যে এইচএসসি 27 অনলাইন ব্যাচ ইংলিশ, এই কোর্সটাতে। আমি একটু জাস্ট আমি শিওর নাই কোর্সটার এখন প্রাইস কত, 2000 হইতে পারে। জাস্ট আমি যদি 10 মিনিট স্কুলে যাই, 10 মিনিট স্কুলে গেলাম, এখানে আমি লিখবো যে এইচএসসি 27, জাস্ট আমি এইচএসসি 27 লিখবো। হ্যাঁ, এইচএসসি 27। আচ্ছা, লেখার সময় এইচএসসি 27 এর সব কোর্স আসছে, বাট আমাদের টার্গেট ধরো আপাতত আমরা শুধু ইংরেজিটা কিনতে চাই, প্রথম পৃষ্ঠায় নাই, এই যে দ্বিতীয় পৃষ্ঠায় আছে এইচএসসি 27 অনলাইন ব্যাচ ইংরেজি, এই যে এই কোর্সটা। কেমন? মুঞ্জিনা আপু ক্লাস নিচ্ছেন। ওকে, এই কোর্সে 3000 টাকা দেখাচ্ছে, বাট এটা কমানো যেতে পারে, আমাকে একটু সময় দাও। যদি মাস্টার বুক নিতে চাও এক্সট্রা 600 টাকা, যাই হোক দেখি এটা কমানো যায় কিনা। এই যে হ্যাঁ যাবে, প্রোমো কোড, যারা প্রোমো কোডের অপেক্ষা করছিলে, DURJOY দুর্জয় এইচএসসি 27, একসাথে কোনো স্পেস না দিয়ে দুর্জয় এইচএসসি 27 লিখলেই আশা করি কাজ করার কথা। এই যে 1000 টাকা কমে, অর্থাৎ 2000 টাকা ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পুরো কোর্সটাই পাবা। এইটার মেয়াদ হচ্ছে লাইভ ক্লাসগুলো 8 মাস লাগবে শেষ হইতে, মানে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে পুরো সিলেবাসটা লাইভ ক্লাস শেষ হবে 8 মাসে। বাট তুমি একদম এইচএসসি পর্যন্ত, এইচএসসি পরীক্ষা দেওয়া পর্যন্ত এই কোর্সের অ্যাক্সেস তোমার কাছে থাকবে। ঠিক আছে অর্পা? মানে এইচএসসি পরীক্ষা দেওয়া পর্যন্ত এই কোর্সের ক্লাস যে কোনো সময় করতে পারবা। সো দুর্জয় এইচএসসি 27 কোডটা ইউজ করলেই 2000 টাকা দিয়ে পুরো এইচএসসি লাইফের ইংলিশের সমস্যার সমাধান করতে পারবা আর কি। আচ্ছা চলো আমরা আমাদের আলোচনায় ফিরে যাই।
এই যে আমাদের ওই যে আমরা তোমাদেরকে যে লেকচার শিট দিব বা মাস্টার বুক দিব, ওইখানে কি থাকতেছে, প্রথমেই ভোকাবুলারি থাকতেছে। এই যে এত এত ভোকাবুলারি কথা বলতেছি, প্রত্যেকটা লেসনের শুরুতেই ভোকাবুলারি থাকতেছে, প্যাসেজ থাকতেছে, তারপর সামারি থাকতেছে, ঠিক আছে। প্যাসেজের পরে প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন, যদি এইচএসসি তে আসা প্রশ্ন থাকতেছে, এডমিশনে আসা প্রশ্ন থাকতেছে, শর্ট কোয়েশ্চেন থাকতেছে, শর্ট কোয়েশ্চেন যদি এইচএসসি তে কিছু আসে সেগুলোর উপর থাকতেছে, ইনফরমেশন ট্রান্সফার, ফ্লো চার্ট, উইথ ক্লু, তারপর উইদাউট ক্লু, রিঅ্যারেঞ্জ, অর্থাৎ প্রত্যেকটা লেসনকে এটা মানে সহজ ভাষায় বলে প্রত্যেকটা লেসনকে আমরা মডেল টেস্টের আদলে সাজিয়েছি, ঠিক আছে। আচ্ছা, মাস্টার বুক তোমরা অনেকে আসছে যে কোনো কারণে ভাই আমি কোর্সে ভর্তি হতে পারতেছি না, বাট মাস্টার বুক নিতে চাই, তোমরা রকমারি থেকে নিতে পারবা। আচ্ছা, আর ইংলিশ সেকেন্ড পেপারে আমরা প্রত্যেকটা টপিকের প্রথমে রুল গুলো আলোচনা করছি, বেসিক আলোচনা, তারপর এই যে রুল গুলো নিয়ে আলোচনা করেছি, তারপর প্র্যাকটিস করেছি এইচএসসির, এবং কিছু কিছু লেসন দেখবে এডমিশনেরও প্র্যাকটিস দেওয়া আছে। প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস হবে, ক্লাসগুলো এখন 4:30 থেকে হচ্ছে। এবার আসো আমরা ইংলিশ সেকেন্ড পেপার, ফাতেমা আমি শিওর না, মানে আর্লিয়েস্ট পসিবল টাইমে ইউজ করে ফেলবো আর কি। এটা আমি একজনের কমেন্ট একটা মিস করে ফেলছি, একটু দাঁড়াও ভাইয়া। সারা বলছে ভাই কোর্স কিনতে গেলে পেমেন্ট করবে কিভাবে? তুমি বিকাশ, নগদ যে কোনো কিছু দিয়ে পেমেন্ট করতে পারবো ভাইয়া। কে প্রশ্নটা করেছো? আব্দুর রউফ ভাইয়া, শুধু কি ইংলিশের জন্য? কি প্রশ্ন করছো ভাইয়া? তোমার কমেন্টটা ভাইয়া উপরে চলে গেছে। আচ্ছা আব্দুর রউফ, তোমার কমেন্টটা উপরে চলে গেছে, কাইন্ডলি আবার দিও। হ্যাঁ আচ্ছা রবি, দিব ভাইয়া। এবার আসো এইচএসসি এবং এডমিশনে ভালো করতে হলে ইংলিশ সেকেন্ড পেপারটা তোমাকে কিভাবে পড়া লাগবে, এইটা বেশি জরুরি। এর আগে আমি বলেছিলাম না যে মেডিকেলকে নিয়ে কথা বলবো। মেডিকেলের স্টুডেন্টদের জন্য ইংলিশ ফার্স্ট পেপারটা শুধু এইচএসসি তে কাজে লাগে। ফার্স্ট পেপার থেকে এডমিশনে মেডিকেলের স্টুডেন্টদের খুব বেশি প্রশ্ন আসে না, বুয়েটেরও সেম। আচ্ছা মেডিকেলটা নিয়ে কথা বলি। তো মেডিকেলের জন্য ফার্স্ট পেপার থেকে খুব বেশি প্রশ্ন আসে না, বাট সেকেন্ড পেপারটা সবার জন্য, একদম সবার জন্য ইম্পর্টেন্ট। মেডিকেলে প্রশ্ন আসে 2 ধরনের, ইংলিশ সেকেন্ড পেপার থেকে প্রশ্ন আসবে আর ভোকাবুলারি থেকে প্রশ্ন আসবে। আর ইউনিভার্সিটি যারা, মানে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয় স্বপ্ন যাদের, তাদের কথা তো বললাম না বললেই নয়, মানে তোমাদের তো আসবেই সেকেন্ড পেপার। সো এই পার্টটুকু অনেক বেশি জরুরি যদি তুমি অ্যাকচুয়ালি ভালো করতে চাও, ঠিক আছে। আচ্ছা রিয়াদ, না এটা নাই ভাইয়া। একজন বলছে ভাই 8 মাস মানে 8 মাস ক্লাস হলে এরপরে কি ক্লাস হবে না? 8 মাসে তোমার সিলেবাসটা শেষ হয়ে যাবে, এরপরে তুমি চাইলে যে কোনো সময় রেকর্ডেড ক্লাস দেখতে পারো। থ্যাংক ইউ নাহিদা। আচ্ছা শিবলু, চলো ইংলিশ সেকেন্ড পেপারটা কিভাবে পড়লে আমি এইচএসসি এবং এডমিশনে ভালো করতে পারবো, যেহেতু সেকেন্ড পেপার আমাদের অনেক কঠিন। অন্তর এই যে দেখাইলাম ভাই একটু আগে, এইভাবে কিনলেই হবে। আবিদ অলরেডি এইচএসসি 26-এর ক্লাসটা দেওয়া আছে, তুমি আপাতত এটা করতে পারো আর কি। আব্দুর রউফ বলছে আমি যদি ইংলিশ কোর্সে এনরোল করি তাহলে কি বেসিক? অবশ্যই এটার কথাই বলতেছে। আসো আব্দুর রউফ বলছে শুরুতেই তুমি গ্রামারের বেসিক কিছু টপিক ভালোভাবে শিখে নিবে। বেসিক বলতে কোনগুলো বুঝাচ্ছি? সেন্টেন্স, টেন্স, পার্টস অফ স্পিচ। তুমি শুরুতেই যদি গ্রামারের এই টপিকটা ভালোভাবে, মানে এই টপিকগুলো ভালোভাবে জানো, গ্রামারের অন্যান্য যে টপিকগুলো আছে সেগুলো ইজিলি পারবা। থ্যাংক ইউ সাইদুর। সেগুলো মানে ইজিলি পারবা বলতে ওইগুলো বোঝা সহজ হয়ে যাবে। এই যে 3টা টপিক আছে নাহিদা, এই 3টা টপিক যদি ভালো করে বুঝো, গ্রামারের অন্য টপিক ইজিলি বুঝবা। তুমি যদি টেন্স না বুঝো, তুমি যদি সেন্টেন্স না বুঝো, তুমি আসলে অন্য টপিক বুঝবা না। এখন প্রশ্ন হইতে পারে যে ভাইয়া এগুলো কই পাবো? আমাদের কোর্সের আমরা ক্লাসগুলো শুরুই করছি এগুলো দিয়ে, মানে আমরা স্টুডেন্টদের সবার আগে সেন্টেন্স, টেন্স এগুলো পড়িয়ে একদম সাবিহা মোস্ট প্রবাবলি 160টার উপরে, আমি ভুলে গেছি। আচ্ছা স্টুডেন্টদেরকে একদম শুরু থেকে এগুলো ক্লিয়ার করেই আমরা মূল টপিকে গেছি, ঠিক আছে। আচ্ছা সো বেসিক ক্লিয়ার করতে হবে। তোমাদের প্রশ্নগুলোর উত্তর একটু পরে দেই, আবার আগে আমরা এইটাতে ফোকাস করি, কেমন? আচ্ছা প্রত্যেকটা টপিকের সরি আমি একটু অসুস্থ। প্রত্যেকটা টপিকের প্রয়োজনীয় রুলগুলো
সর্বপ্রথম জেনে নিয়ে এক্সাম্পল সহ সেগুলো প্র্যাকটিস করা। মনে করো তুমি রাইট ফর্ম অফ ভার্ব পড়তেছো, প্রথমে ওই টপিকের কি পড়তে হবে, স্বাভাবিকভাবে রুলগুলো জানতে হবে, তারপর রুলগুলো পড়ার সময় সাথে এক্সাম্পলও জানতে হবে, এরপর যেটা করতে হবে বোর্ড কোয়েশ্চেন সলভ অবশ্যই করতে হবে। ঠিক আছে, এইভাবে এক্সাম্পল সহ প্র্যাকটিস করতে হবে। এই যে বোর্ড কোয়েশ্চেন ও মডেল টেস্ট বেশি বেশি প্র্যাকটিস করা, এটার কথা তো বললাম। এটার জন্য আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাস শেষে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের অনলাইন ব্যাচের মানে ইংলিশ কোর্সের যে স্টুডেন্টরা আছো তাদেরকে, কারণ ওরা আমাদের এই এক্সাম গুলো নিয়ে অনেক বেশি সিরিয়াস এন্ড এটা দরকার। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। আচ্ছা তানজিদা, ঠিক আছে ভাইয়া, আমাদের প্রত্যেকটা ক্লাস শেষে আমরা ডেইলি এক্সাম নেই স্টুডেন্টদের। আমার খুবই ভালো লাগে, আমার অনলাইন ব্যাচ ইংলিশ কোর্সের স্টুডেন্টরা এটা নিয়ে খুবই সিরিয়াস। থ্যাংক ইউ সো মাচ। সেকেন্ড হচ্ছে আমরা প্রতি একটা সপ্তাহে তো 2টা ক্লাস হয়, ওই 2টা ক্লাসের উপর আমরা আলাদা এক্সাম নেই। তাহলে প্রতি সপ্তাহে 2টা ক্লাস হলে মাসে কয়টা ক্লাস হয়? 4 দুগুণে 8টা। ওই 8টা ক্লাসের উপর মিলিয়ে আবার আরো একটা এক্সাম হয়। সো টোটাল 3টা এক্সাম হয়, ডেইলি, উইকলি, মান্থলি, যাতে করে তুমি কোনোভাবেই এটা মিস না করো। সাকিব, প্রোমো কোডটা আবার লিখে দিব? দুর্জয় উত্তেজিত 27, না দুর্জয় এজিসি 27। আচ্ছা আফসানা, এটার উত্তর হচ্ছে ডিপেন্ড করে, তোমার প্রিপারেশন যদি এজিসি তে ভালো হয় তাইলে এখন থেকে পড়তে পারো। থ্যাংক ইউ তানজিদা। তানজিদা আসলে আমি তোমাকে মূল টপিক পড়াচ্ছি না, সো ফ্যান হওয়ার সম্ভাবনা খুবই কম। আমি আজকে জাস্ট ইন জেনারেল আলোচনা করছি। আমার রিকোয়েস্ট থাকবে তুমি আমার যে কোনো একটা টপিক যখন পড়াই, মূল টপিক, ওই টপিকের ক্লাস করো, কেমন? আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে আমরা যখন ইংলিশ সেকেন্ড পেপার পড়বো, পড়তে গিয়ে যেই রুলগুলো প্র্যাকটিস করতে গিয়ে নতুন শিখতেছি বা নতুন জানতেছি, ওইগুলো আমরা আলাদা করে নোট করব। মনে করো এটা বেশি ঘটে হচ্ছে এটা প্রিপোজিশনের ক্ষেত্রে। মানে প্রিপোজিশন প্র্যাকটিস করার সময় আমরা বেশিরভাগ এই জিনিসটা পাই যে এটা পরে বাই হয়েছে, এটার পরে এড হয়েছে, এরকম এরকম নতুন যতগুলো জিনিস আসবে সেগুলো আমরা নোট করে ফেলবো, কেমন? একদম নোট করে ফেলবো সাথে সাথে। তারপর বিশেষ কিছু টপিককে শুরু থেকেই বিশেষভাবে জোর দেওয়া। এটার মানে কি মনে আছে? আমি তোমাদেরকে আজকে ক্লাসের একদম শুরুতেই বলেছিলাম এমন কিছু টপিক ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাতেই যেগুলো তোমরা প্যারা খাবা, যেগুলো তোমার কাছে কঠিন লাগবে, ওইগুলোকেই আমি বিশেষ বলতেছি। ঠিক আছে, আমি বলেছিলাম না মানে সামারিতে প্যারা খাবা, রাইটিং পার্টে প্যারা খাবা, থিমে প্যারা খাবা, আবার সেকেন্ড পেপারে বলছিলাম প্রিপোজিশনে প্যারা খাবা। সো যেই টপিকগুলো কঠিন, এই বিশেষ কিছু টপিক সেগুলোকে তুমি একদম শুরু থেকে জোর দিবা, যাতে করে কঠিনটা তোমার কাছে সহজ হয়ে যায়। আমি আমার পেইড ব্যাচের যে প্রাইভেট গ্রুপটা আছে ওইটাতে দিব, তুমি যদি পেইড ব্যাচের হও পেয়ে যাবা। এরপর এটাতে আসো, তোমার এইচএসসির বোর্ড কোয়েশ্চেন এবং মডেল টেস্ট যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস হয়ে গেলে সেম টপিকে ভার্সিটিতে আসা বিগত বছরের প্রশ্নগুলো সলভ করে নিজেকে এগিয়ে রাখতে পারো। এই জায়গায় আমি খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলবো। তানজিদা বলছে ভাইয়া আপনি এখন বর্তমানে কোথায় পড়াশোনা করেন? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি। এইটা হচ্ছে নভেম্বর মাস, ডিসেম্বর মাসে মানে আগামী মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার পড়াশোনা শেষ হয়ে যাবে। আমি এখন মাস্টার্সে পড়াশোনা করতেছি, তোমরা দোয়া করো আমার জন্য। 2025-এর ডিসেম্বরে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ। এটা 24-এর ডিসেম্বরে হইতো যদি না মাঝে কোভিড আসতো, মাঝে যদি না জুলাই রেভলিউশনের এই টাইমটা যাইতো আর কি। মানে সব মিলায়ে 1 বছর পিছিয়ে গেছি আমরা ওই যে কোভিড বা করোনা এগুলোর কারণে। যাই হোক, আগামী মাসে আমার মাস্টার্স কমপ্লিট হবে। এই জায়গাটা ইম্পর্টেন্ট এই কারণে অনেকে এইচএসসি তে থাকতে এডমিশনের ফোকাস করতে গিয়ে যে প্যারাটা খায় যে এইচএসসির রেজাল্টটা খারাপ হয়, এটা করা যাবে না। এইচএসসি তে রেজাল্টটা অবশ্যই ভালো করতে হবে, কারণ এইচএসসি রেজাল্ট থেকে কিন্তু প্রশ্ন আসে, মানে সরি এইচএসসি রেজাল্ট থেকে নাম্বার গিয়ে যোগ হয় ভার্সিটিতে। মনে করো তুমি যদি এইচএসসি তে জিপিএ 5 পাও, ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাকে বলবে যে নে ভাই তোকে আমি 10 নাম্বার দিলাম। জিপিএ 4.5 পাইলে তোমাকে বলবে না ভাই আমি তোকে 10 নাম্বার দিতে পারবো না, তুমি 9.5 নে। অর্থাৎ এইচএসসি রেজাল্টের উপর আলাদা করে 10 নম্বর। ঠিক আছে, সো এইচএসসি রেজাল্টটা যাতে খারাপ না হয়। সো মনে করো যে তুমি একটা টপিক পড়লাম, একটা এক্সাম্পল দেই, আমরা রাইট ফর্ম ভার্বের কথাই বলি। মনে করো তুমি রাইট ফর্ম অফ ভার্ব পড়লা, পড়তে গিয়ে
তোমার অপরিচিত যত শব্দ আছে, সরি আমি ভুল বলতেছি, রাইট ফ্রম ভার্ব পড়তে গিয়ে বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করলা যথেষ্ট পরিমাণে, মডেল টেস্ট প্র্যাকটিস করলা যথেষ্ট পরিমাণে। প্র্যাকটিস করার পর তোমার কাছে মনে হইলো যে ভাইয়া আচ্ছা আমি এখন রাইট ফ্রম ভার্ব পারি, এখন তুমি তো একটু ইন্টেলিজেন্ট, তুমি তো একটু মেধাবী, বুদ্ধিমান, বুদ্ধিমতী, এখন তুমি যে কাজটা করবা রাইট ফর্ম অফ ভার্ব থেকে আসা এডমিশনে যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করবা, তাহলে এক ঢিলে দুই পাখি মারতে পারবা। মানে টপিক রাইট ফর্ম অফ ভার্ব রুলগুলো পড়ছো ঠিক একবার, এই রুল দিয়ে তুমি এইচএসসিও কভার করলা, এডমিশনের প্রশ্ন সলভ করলা, শেষ। ঠিক আছে, সো এটা ফলো করো। আচ্ছা, আমাদের এই কোর্সটাতে আর কি কি থাকতেছে তাহলে? আমাদের এই যে মাস্টার বুকটা আছে, ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, তোমরা চাইলে এই দুইটা বই নিতে পারো। এগুলোর বৈশিষ্ট্যটা কি আমি একটু আগেও তোমাদেরকে বলেছি। সো মানে এটা তোমাদের জন্য থাকতেছে, এটা নেওয়া বাধ্যতামূলক না, কেউ যদি না নেও পিডিএফ দিব, বাট নরমালি আমাদের পিডিএফ পড়তে অতটা মজা লাগে না যতটা বই দাগায় দাগায় পড়তে মজা লাগে। সো এই দুইটা বই তোমাদের জন্য থাকতেছে। আর এটা অনেক মজা, যেমন আজকে এখন বাজে কয়টা, 7:41, আমি আজকে এইখানে অফিস থেকে ক্লাস শেষ করে বাসায় যাব 10:30 বাজে, আমার স্টুডেন্টদের সাথে কিউএনএ সেশন আছে। মানে ওইখানে দেখো, জাস্ট এই স্ক্রিনশটটা খেয়াল করো, আমার স্টুডেন্টরা সরাসরি এখানে যুক্ত আছে গুগল মিটে, আমি আছি এখানে। অর্থাৎ প্রতি সপ্তাহে একবার স্টুডেন্টরা আমাদের সাথে সরাসরি প্রশ্ন করতে পারে, তাদের সমস্যাগুলো শেয়ার করতে পারে, আমরা সেগুলো সমাধান করে দিই। এটা প্রতি সপ্তাহে হয়। মানে তোমরা চাইলে প্রতি সপ্তাহে আমাদের সাথে জুমে জয়েন করে, জুম অ্যাপে জয়েন করে আমাদের সাথে সরাসরি আনমিউট করে কথা বলতে পারবা। আমার কাছে মনে হয় আমাদের এই কোর্সের সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে এইটা। উম্মে হুমায়রা, কোর্সের প্রাইস হচ্ছে ভাই 2000 টাকা। আচ্ছা, যদি তুমি দুর্জয় এইচএসসি 27 সেই কোডটা ইউজ করো আর কি। আচ্ছা, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে এটা, মানে তুমি সরাসরি একজন টিচারের সাথে, বা তো আমি নিজেকে টিচার দাবি করি না, আমি হচ্ছে তোমাদের বড় ভাই, সরাসরি তুমি তোমার বড় ভাইয়ের সাথে কথা বলতে পারা মানে কি তোমার প্রবলেম গুলো সলভ করতে পারো। সো না, মাস্টার বুক কিনলে গাইড কেনার দরকার নেই সালমা। সো এই ফিচারটা সবচেয়ে মজার, কিউএনএ বলা হয় আর কি, কোয়েশ্চেন আনসার। আমাদের অনলাইন বেসে আলাদা একটা প্রাইভেট গ্রুপ আছে, এখানে হোমওয়ার্ক দেই, স্টুডেন্টরা যে কোনো সময় প্রশ্ন করে তার উত্তরগুলো জেনে নিতে পারে। ঠিক আছে। আচ্ছা, কাজী রোহান বলছে ভাইয়া ক্লাসের স্লাইড গুলো কোথায় পাবো? আমাদের পেইড ব্যাচের ক্লাসের স্লাইড তোমরা অ্যাপে পেয়ে যাবা। ঠিক আছে। আচ্ছা, এই যে এতক্ষণ পর্যন্ত যারা বলছিল যে ভাইয়া ডিসকাউন্ট কোড কত, এই যে এটা নরমালি প্রাইস 3000 টাকা কোর্সের, বাট এই যে দুর্জয় এইচএসসি 27 কোডটা ইউজ করলে তোমরা 2000 টাকা দিয়েই পুরো এইচএসসি লাইফটা কভার করতে পারবা। কেমন? তোমরা যারা এখনো আমাদের অনলাইন ব্যাচে যুক্ত নাই, তোমরা চাইলে এই কোডটা ব্যবহার করতে পারো, মানে অনলাইন ব্যাচে যুক্ত হতে যদি চাও। শুধু 1000 টাকা এক্সট্রা দাও এটা আমি চাই না, কেমন? স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। হাসিব, আমি এটা এক্স্যাক্টলি জানি না, তুমি জাস্ট আমাদের ওয়েবসাইটে গিয়েই জেনে নিতে পারো ভাইয়া। ঠিক আছে, tenms.com। ইফাত রাজিয়া, ভাইয়া তুমি ওই যে আমাদের প্রাইভেট গ্রুপটাতে গেলেই পাবা। ঠিক আছে, প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে যাও। সো এখন আমাকে তোমরা একটু বলো যে তোমাদের আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, না থাকলে আমি শেষ করে দিব। আমার বাসায় গিয়ে আমার স্টুডেন্টদের সাথে কিউএনএ সেশনে যুক্ত হতে হবে। তোমাদের আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমাকে বলো ভাইয়া, শেষ করে দিব। আশা করি আমি আজকের এই ক্লাসটাতে তোমারে বুঝাইতে পারছি যে কিভাবে তুমি আমার কোর্সে ভর্তি হও না হও সেটা ম্যাটার করে না, ম্যাটার করে যে তোমাকে আমি যে গাইডলাইন গুলো দিলাম বড় ভাইয়ের জায়গা থেকে এগুলো ফলো করতেছো কিনা। প্লিজ তুমি যেই কোর্সে যেই টিচারের কাছেই পড়ো না কেন এগুলো একটু ফলো করো। ঠিক আছে। আর আজকে এমনিতে ইন জেনারেল যা যা তোমাকে বলছি সবগুলো মেনলি আমাদের এই কোর্সে অ্যাপ্লাই করি, স্টুডেন্টদেরকে পড়াই আর কি। সো আচ্ছা ওমি, সো যদি তুমি কোর্সে এনরোল করো ইনশাআল্লাহ তোমার সাথে আমার ক্লাসেই দেখা হবে, রেগুলার নেক্সট ক্লাসেই দেখা হবে। আমার বিশ্বাস তোমার মানে আমি চাই তুমি আমার সাথে থেকে এইচএসসি জার্নিটা শেষ করো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।